ওকে, আজকে 19শে জুলাই আমাদের বিসিএসসি ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস আমাদের। হ্যাঁ, তো আমরা হচ্ছে ওয়েব নিয়ে ইন্ট্রোডিউসিং করতেছিলাম। তো এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ কি অলরেডি আমরা বুঝে গেছি, রাইট? ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে যে কোনো ওয়েবসাইটের যে সিঙ্গেল ইন্টারফেস অথবা হচ্ছে সিঙ্গেল পেজ, সেটাকে আমরা বলতে পারি কি ওয়েব পেজ বলতে পারি। হ্যাঁ, তো প্রতিটা ওয়েব পেজ অনেক ধরনের ভেরিয়েশন থাকতে পারে। W3 স্কুলের একটা ওয়েব পেজ এক ধরনের হতে পারে, আবার কি আমরা যদি গেট bootstrap.com-এ যাই এদের ইন্টারফেস আরেক রকম হতে পারে। মানে দুনিয়ার যদি আমরা যদি হাজারটা যদি ওয়েবসাইট ধরি, হাজারটাই হাজার রকম হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ভেরিয়েশন যতই থাক না কেন, এগুলোর মধ্যে একটা কমন একটা প্যাটার্ন আছে। ভেরিয়েশন যাই থাক না কেন, এগুলোর মধ্যে একটা কমন প্যাটার্ন আছে। সেই কমন প্যাটার্নটা আমরা এইভাবে এটা প্রেজেন্ট করতে পারি যে হচ্ছে ওয়েব পেজের 3টা অংশ থাকে বা 3টা পোর্শন থাকে, 3টা প্যাটার্ন থাকে। সেটা হচ্ছে প্রতিটা ওয়েব পেজেরই কি হেডার থাকে, বডি থাকে এবং ফুটার থাকে। এই প্যাটার্নটাকে আমরা বলতেছি এটা কি ডিফল্ট বা কমন সব ওয়েব পেজের জন্যই। ঠিক আছে, প্রতিটা ওয়েব পেজে গেলে দেখবেন যে কি উপরে একটা অংশ আছে এবং শেষে এসে দেখবেন যে কি শেষে একটা অংশ আছে। এগুলোর আমরা বলতেছি কি ফুটার এবং উপরটাকে বলতেছি হেডার। আর এই হেডার এবং ফুটারের মাঝে যা আছে এটাকে আমরা বলতেছি কি পুরোটাই বডি। আবার এই বডিরও অনেক ধরনের ভেরিয়েশন হতে পারে, এই হেডারেরও ভেরিয়েশন অনেক হতে পারে এবং ফুটারেরও অনেক হতে পারে। অ্যাকচুয়ালি অনেকই হয়, মানে প্রতিটা আপনি যদি 5টা ওয়েবসাইটে ধরেন না কেন, একদম কম করে বললাম, 5টা ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে হচ্ছে 5টাই 5 রকম, একটার সাথে একটা মিলবে না। এই হেডারের মধ্যে আপনার যদি আমরা যদি এখানে আরও কিছু ওয়েবসাইট ওপেন করে দিই, একটু আগে আমরা করছিলাম বিএটিএমটা ওপেন করলাম, বেসিসেটটা ওপেন করলাম, এসিআইপি এফডি ওপেন করলাম। হ্যাঁ, এগুলো দেখেন প্রতিটা ওয়েবসাইটই ওয়েব পেজই কিন্তু কমপ্লিটলি আলাদা আলাদা, কিন্তু এগুলো সবগুলোর কি একটা হেডার অংশ আছে, একটা ফুটার অংশ আছে। হ্যাঁ, এরপরে মাঝে বডি অংশও আছে। ওকে, এইগুলো থেকে আমরা যদি একটু ভালোভাবে যদি একটু খেয়াল করি, এখানে কিছু কমন বিষয় আছে, যেমন হচ্ছে হেডারটা কমন, ফুটারটা কমন, বডিটা কমন। আবার হেডারের কিছু কমন ইনফরমেশন আছে, যেমন হচ্ছে যে এখানে দেখেন হেডারগুলোতে কি আছে, কোম্পানির ব্র্যান্ডিং আছে, কোম্পানির ব্র্যান্ডিং আছে। এই যে দেখেন হেডারে দেখলেই আমরা বুঝতে পারতেছি এটা কি কোন কোম্পানির অ্যাপ্লিকেশান, কোন কোম্পানির ওয়েবসাইট বা কাদেরকে রিপ্রেজেন্ট করতেছে, এটা কিন্তু এই হেডার অংশ দেখলেই বোঝা যাচ্ছে। ওকে, তো হেডার অংশে কি থাকে? হেডার অংশে থাকে হচ্ছে যে কোম্পানির ইনফরমেশন থাকে বা ব্র্যান্ডিং থাকে, এবং এর সাথে সাথে আরেকটা জিনিস থাকে হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস করার ওয়ে থাকে। ওয়েব পেজ অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করার কি থাকে? ওয়ে থাকে। যেমন হচ্ছে ওয়ে বলতে আমরা বোঝাচ্ছি কি এখানে ন্যাপবার, প্রতিটা ওয়েবসাইটে গেলে আমরা উপরে ন্যাপবার পাচ্ছি, খেয়াল করেন ম্যাক্সিমাম ওয়েবসাইটে এটা থাকে, কারণ এটারটা এখানে আছে। এই ওই ন্যাপবার দিয়ে কী হচ্ছে যে আমরা এই একটা পেজ থেকে আরও অনেক একাধিক পেজে অ্যাক্সেস করার কি একটা সুযোগ আমার পেয়ে যাচ্ছে। তাহলে হেডারে কি থাকে? কোম্পানির ইনফরমেশন থাকতে পারে, কোম্পানির কি ব্র্যান্ডিং ইনফরমেশনগুলো থাকতে পারে, এবং সাথে সাথে ওই ওয়েবসাইট অ্যাক্সেস করার ওয়েগুলা থাকতে পারে। ওকে, ফুটারে কি থাকে? ওই একই ব্যাপার, হেডারের মতোই এখানে একটা কমন কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে কি কোম্পানির ইনফরমেশন থাকতে পারে, এরপর সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকতে পারে, কিছু কুইক লিঙ্ক থাকতে পারে, এবং এটা কে বা কারা তৈরি করছে, কারা এটা ওন করতেছে, সেই ইনফরমেশনগুলো এখানে কি থাকতে পারে। ওকে, আর বাদ বাকি যত ইনফরমেশন ওয়েবসাইটে ওই কোম্পানি বা হচ্ছে যারা এটার অথর তারা শো করতে যাচ্ছে, সব ইনফরমেশন থাকবে কার মধ্যে? বডির মধ্যে। এই জন্য বডিটার হচ্ছে যে কোনো আসলে লিমিটেশন নাই, ইনফরমেশনের উপর ডিপেন্ড করে এটা বাড়বে বা কমবে। ওকে, আবার এই বডির অনেক ভেরিয়েশন থাকতে পারে, যেমন হচ্ছে যে এখানে দেখেন এটা একরকম সলিড পেজ, এটাও একদম সলিড পেজ, এখানেও সলিড পেজ, এখানে আসলে এটাও সলিড পেজ। কিন্তু এখানে আসেন, এখানে সলিড পেজ, কিন্তু যদি আমরা একটু ভিতরে যাই, এখানে একটা সাইড বার চলে আসছে, এটা একটা সাইড বার। আর ফেসবুকে যান, ফেসবুকে আসলে আপনার এদিকে একটা সাইড বার পাই আমরা, এদিকে একটা সাইড বার পাই, মাঝখানে হচ্ছে কি বডি বা কন্টেন্ট এরিয়া। এইভাবে হচ্ছে আমাদের এই যে বডিটা থাকে, বডিটাকে অনেকভাবে ভাগ করা পসিবল, এবং হেডারটাকে অনেকভাবে ভাগ করা পসিবল। আপনারা যদি আমাদের এই ফেসবুকটা দেখেন একটু, ফেসবুকের এটা হচ্ছে কি এখানে একটা লোগো বা ব্র্যান্ডিং আছে, সার্চ বক্স আছে, এখানে কিছু কি নেভিগেশন বার আছে। হ্যাঁ, এরপরে এখানেও কিছু কি শর্টকাট অ্যাক্সেসের কিছু আইকন দেওয়া আছে। এভাবে প্রতিটা এরিয়ারে আসলে আরও অনেক ভাগে ভাগ করা পসিবল। যতই আপনি ভাগ করেন না কেন, যতই এখানে রং মাখেন, যতই কন্টেন্ট না দেন, বাট কমন প্যাটার্ন হচ্ছে যে 3টা। বেসিক্যালি ইনিশিয়াল স্টেজে কমন প্যাটার্ন হচ্ছে কয়টা? 3টা, হেডার, বডি, ফুটার। আর হেডার, বডি, ফুটার মিললে তৈরি হচ্ছে একটা ওয়েব পেজ। এই প্রতিটা ওয়েব পেজই বলতে পারেন কি প্রতিটা আমাদের যে কোনো ওয়েবসাইটে আলাদা আলাদা
সিঙ্গেল পেজ, আলাদা আলাদা সিঙ্গেল ইন্টারপেজ, আলাদা আলাদা সিঙ্গেল ল্যান্ডিং পেজ বলতে পারি আমরা এগুলোকে। ওকে, আবার কোনো একটা নির্দিষ্ট ইউআরএলের আন্ডারে যদি একাধিক পেজ থাকে তাহলে সেই একাধিক পেজকে নিয়ে আমরা বলতে পারি একটা ওয়েবসাইট। অর্থাৎ এটা যদি আমরা একটু সহজভাবে বলি যে হচ্ছে যে একাধিক পেজের সমষ্টি হচ্ছে কি ওয়েবসাইট, একাধিক পেজের সমষ্টি হচ্ছে কি ওয়েবসাইট। ওকে ফাইন, আমরা ওয়েব পেজ বুঝলাম, ওয়েবসাইট বুঝলাম। এই যে আমরা বুঝি, আমরা খুব সহজেই ওয়েব ডিজাইনটা বুঝে যাব। যদি আমরা ওয়েব পেজ এবং ওয়েব ডিজাইন বুঝি, আমরা খুব সহজে কি বুঝতে পারবো, ওয়েব ডিজাইনটা বুঝতে পারবো। ওয়েব ডিজাইনটা কি, আমরা যদি এই ইউআরএলে যাই, এখানে খুব সিম্পলি একটা সংজ্ঞা দেওয়া আছে, আমরা কালকে দেখছিলাম, আপনারা আসলে খেয়াল আছে। আমি আবার একটা ইউআরএলে যাই, এটা আর একটা ওয়েবসাইট, একটা আর্টিকেল আছে এখানে। এই যে সোজাভাবে বললে একটি ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন বা তৈরি করার প্রক্রিয়াই কি ওয়েব ডিজাইন। তাই আমরা সোজাভাবে বলি যদি একটা ওয়েবসাইট তৈরি করার কি প্রক্রিয়াকেই আমরা বলতে পারি কি ওয়েব ডিজাইন, অথবা একটা ওয়েবসাইট তৈরি করার প্রক্রিয়াই হচ্ছে ওয়েব ডিজাইন। সিম্পল হিসাব নিকাশ। অর্থাৎ একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন দেখতে কেমন হবে, সেটা তৈরি করার সিস্টেমটাই হচ্ছে কি ওয়েব ডিজাইন। এখন মনে করেন যে এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট, এটা একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট, এটা একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট। ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটা আপনার রিকোয়ারমেন্ট দিচ্ছে, আপনি তৈরি করতেছেন, এই যে একটা প্রসেস, সেটাই হচ্ছে কি ওয়েব ডিজাইন, সেটা হচ্ছে কি ওয়েব ডিজাইন। খুবই সিম্পল হিসাব নিকাশ। এবার যদি আমরা একটু ওয়েব কোর্স বিডিতে আসি, ওরা একটা সংখ্যা এখানে রাখছে, আমরা একটু দেখি চলো, একটু বোঝার চেষ্টা করেন, ব্যাপারগুলো একদম ইজি। ওয়েব ডিজাইন হচ্ছে, এটা কি দিয়ে খেয়াল করেন, ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের বাহ্যিক অবয়ব তৈরি করা। আর এরা বলছে কি একটা ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন বা তৈরি করার প্রক্রিয়া হচ্ছে কি ওয়েব ডিজাইন। দুইটার মধ্যে কোনো কি মিল আছে? বাহ্যিক অবয়ব আর এটা হচ্ছে কি সুন্দরভাবে তৈরি করা প্রক্রিয়া। মানে তৈরি করতেছে, কি তৈরি করতেছে আসলে, মানে মানুষ যেটা দেখবে সেটাই তৈরি করতেছে, মানুষ যেটা দেখবে সেটাই হচ্ছে আসলে কি এই বাহ্যিক অবয়ব। তার মানে দুইটাই আসলে জিনিস একটাই, দুই জায়গায় দুইভাবে বলতেছে। ওকে, যে যেটাই বলুক না কেন আপনি এতটুকু বুঝেন যে হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করার প্রক্রিয়া হচ্ছে যে ওয়েব ডিজাইনিং। একটা ওয়েবসাইট তৈরি করার প্রক্রিয়া হচ্ছে কি ওয়েব ডিজাইনিং। শেষ। ওয়েব ডিজাইনের মূল কাজ হচ্ছে একটা সাইটের টেমপ্লেট বানানো। ওই যে আমি জিজ্ঞেস করছিলাম যে সিঙ্গেল পেজে কি বলে, আবার বলছেন টেমপ্লেট। ওই টেমপ্লেট বানানো বা একটা ইন্টারফেস বানানো বা একটা পেজ তৈরি করাই হচ্ছে কি ওয়েব ডিজাইনের মূল কাজ। আপনারা যখন কাজ করি আমরা কিন্তু শুরুতে একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারি না, আমরা সিঙ্গেল সিঙ্গেল ইন্টারফেসগুলো বানাই, সিঙ্গেল সিঙ্গেল টেমপ্লেটগুলো বানাই। এই অনেকগুলো টেমপ্লেট এভাবে সিঙ্গেল সিঙ্গেল বানানোর পরে সবগুলো মিলে হচ্ছে একটা ওয়েবসাইট হয়ে যায়। ওকে, এখানে কোনো অ্যাপ্লিকেশন থাকবে না। অ্যাপ্লিকেশন বলতে কি, এটা অলরেডি আপনারা যারা কালে ক্লাস করছেন এটা বুঝে গেছে যে হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে কোনো একটা কাজ করতেছি, কোনো ডাটা আমরা সাবমিট করতেছি, আমরা ফেসবুকে কোনো একটা পোস্ট লিখতেছি, কোনো একটা ইমেজ দিচ্ছি, দেওয়ার পরে প্রসেস হয় এখানে, ওই প্রসেসিংটাকে বলতেছে অ্যাপ্লিকেশন। ওকে, আমরা যখন বিএটিএম এর ওয়েবসাইটে যে আপনারা যখন ক্যাশ সেভের জন্য রেজিস্ট্রেশন করছিলেন, ডাটাগুলো দেওয়ার পরে ডাটাগুলো কোথাও প্রসেস হয়েছে, প্রসেস হওয়ার পরে আপনারা একটা আইডি পাইছিলেন, যেটা আমরা এসআইডি বলতেছি। এই যে প্রসেস হওয়া, সেটাই একটা কি অ্যাপ্লিকেশন। যখন হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করি, আমরা প্রথম অবস্থায় কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি না, আমরা শুধুমাত্র হচ্ছে ইউজার ইন্টারফেসগুলো আমরা তৈরি করে দিই। যেমন ওই যে একটা ফর্মের কথা বললাম মাত্র, যে বিএটিএম এর ওয়েবসাইটে যে এসএ বুঝুন যে আপনারা ফর্মটা ফিল আপ করছেন, আমরা এটা তৈরি করে দিই। ওকে, এরপরে ফেসবুকের যদি আপনারা কথা বলেন না, ফেসবুকটা দেখতে কেমন হবে, এখানে পোস্ট বক্সটা দেখতে কেমন হবে, কমেন্ট বক্সটা দেখতে কেমন হবে, সাইড বার দেখতে কেমন হবে, হেডার দেখতে কেমন হবে, ফুটার দেখতে কেমন হবে, এই বিষয়গুলো আমরা ডিজাইনাররা যারা আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপাররা যারা আছে, আমরা এগুলা কি তৈরি করে দিব। আমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন থাকবে না, কেউ চাইলে এখানে পোস্ট করতে পারবে না। ফ্রন্ট এন্ডের কাজ, হ্যাঁ, মানে দেখতে কেমন হবে, অপারেশনের কাজ, ব্যাক এন্ডের কাজ। অর্থাৎ আমরা দেখতে কেমন হবে, আপনার কন্টেন্টগুলো কোথায় কি বসবে, হেডারটা কোথায় বসবে, ফুটারটা কোথায় বসবে, সাইড ব্যারটা কোথায় বসবে, হ্যাঁ, এগুলো লোগো ইমেজগুলো কোথায় বসবে, লেখাগুলো কোথায় বসবে, রং কি হবে, কালার কি হবে, এগুলো হচ্ছে আমাদের কাজ। আর আমরা এগুলো যদি করে দেই তাহলে একজন হচ্ছে যে কি প্রোগ্রামার, একজন ব্যাক এন্ড ডেভেলপার, জি হ্যাঁ, এগুলো আমাদের কাজ। মানে এভরিথিং আমরা হচ্ছে যে একজন ইউজারের জন্য যত কিছু প্রয়োজন সব আমরা করে দিব।
অর্থাৎ ইউজারের সাথে রিলেশন হওয়ার জন্য যা কিছু দরকার সেটা কমপ্লিটলি কাজ হচ্ছে আমাদের। হ্যাঁ, এটা যদি আমরা করে দিই, দেন কি করতে পারবে একজন ডেভেলপার, একজন প্রোগ্রামার, যারা ব্যাক এন্ড অপারেশন নিয়ে কাজ করে, তারা কি করবে, সেই সিস্টেমের মধ্যে যদি লগ ইন সিস্টেম দরকার হয়, সাইন আপ সিস্টেম দরকার হয়, ফাইল আপলোডের দরকার হয়, ডাটাবেসের দরকার হয়, ইমেজ মিলেশন দরকার হয়, হ্যাঁ, তারা সেই অপারেশনগুলো বা প্রসেসিংগুলো কাজ করে দিবে। ওকে, যেমন হচ্ছে মনে করেন আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, সেই অ্যাপ্লিকেশনে এসে সবাই সাইন আপ করবে, রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন কখন হবে, যখন ডাটাগুলো লিখে, মনে করেন আমরা যদি এসিপির ওয়েবসাইটে চলে যাই, আমাদের এখানে আসে যদি আমরা পিজিডি এসিআইপি, এখানে এটা সরাই দিচ্ছি, এখানে এসিআইপি ডট, ওখানে নিচে পুরো, আচ্ছা ওকে ফাইন। এখানে আসেন এসিআইপি বেসিস ডট ওয়ার্জি ডট বিডি, এখানে গেলে আমরা যেখানে আসি, এই যে এই একটা ফর্ম, এখানে এসে এখানে এটা লিখে সেভ বা সাবমিট দেওয়ার আগ পর্যন্ত এটা কাজ হচ্ছে আমাদের, করলাম। এরপরে এটা দেওয়ার পরে যে প্রসেসিংটা হবে, এটা হচ্ছে কাজ হচ্ছে যে ব্যাক এন্ডের বা অপারেশনের কাজটা এখানে। ওকে, তাহলে এখানে ইম্পর্টেন্স কিন্তু দুই জায়গায় আছে। অপারেশনের কাজ এটা ছাড়া করতে পারবে না, আবার শুধুমাত্র এটা দিয়েও আমরা ডাটা কালেক্ট করতে পারবো না। দুইটারই সমান এখানে ইম্পর্টেন্স আছে। আমরা যদি এভাবে মনে করি যে আমি তো ওইটা না শিখলেও চলবে, অথবা যদি যারা অপারেশন পারে তারা যদি মনে করে যে আমার তো এই ফ্রন্ট এন্ড না শিখলেও চলবে, এটা আসলে একটা ভুয়া একটা ধারণা। আপনি কাজ করেন আর না করেন, দুই দিকে আপনার নলেজ থাকতে হবে। নলেজ থাকলে আপনার ব্যাটার এক্সপিরিয়েন্স থাকবে, আপনি কি আউটপুট দিতে পারবেন। আপনি যদি ব্যাক এন্ড সম্বন্ধে নলেজ থাকে, তাহলে আপনি যখন ফ্রন্ট এন্ড ডিজাইন করবেন, তখন আপনার মাথায় থাকবে যে এখানে ডিজাইনটা করতেছেন, এটা দিয়ে আসলে রিয়েল টাইম অপারেশনগুলো করা যাবে কিনা। ওকে, আবার যদি আপনার ফ্রন্ট এন্ডের জন্য আইডিয়া থাকে, যখন আপনি ব্যাক এন্ডে কাজ করবেন, তখন আপনার জন্য এখান থেকে HTML কোড আছে, CSS কোড আছে, জাভাস্ক্রিপ্ট কোড আছে, এগুলো খুব সহজে খুব স্মুথলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। এমন অনেক আমাদের দেশে ব্যাক এন্ড ডেভেলপার বা হচ্ছে কি প্রোগ্রামার বা যারা অপারেশন নিয়ে কাজ করে, এরকম অনেক লোকজন আছে, তারা ফ্রন্ট এন্ডে ভালো না। তখন দেখা যায় যে তোদেরকে যদি বলা হয় যে এখানে একটু চেঞ্জ করার জন্য HTML এ বা স্ট্রাকচারে বা ফ্রন্ট এন্ডে, তারা এটা করতে পারে না। তখন এটার জন্য হচ্ছে যে আরেকজন লোককে নিতে হচ্ছে। এখন কোম্পানি তার এটা করবে না, সিঙ্গেল অল্প কিছু কাজের জন্য এটা কোম্পানি করবে না। কোম্পানি চাইবে যে এমন কাউকে তার হচ্ছে দুইটা নিয়েই মোটামুটি ভালো একটা আইডিয়া থাকবে। ক্লিয়ার সবাই? তাইলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আমরা কি ধরনের কাজ করব, আর এখানে আমরা যেটা করব না সেটারও কতটুকু ইম্পর্টেন্স, আর আমাদেরটা কতটুকু ইম্পর্টেন্স। আলটিমেটলি দুইটাই হচ্ছে যে ব্যালেন্স করে চলতেছে, একটার সাথে আর একটা পুরোপুরি অচল এখানে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এরপর বলতেছে কি, এসব তৈরি করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, যেটা আমরা মাত্র বলতেছিলাম। কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরি করা হচ্ছে কি ওয়েব ডিজাইন। অর্থাৎ এটা যদি আমরা আরেকভাবে ওই একটু আগে যেটা বলছিলাম সেটা যদি আবার একটু রিপিট করি, ইউজারের সাথে যতটুকু আপনার কি কাজ কমপ্লিটলি এটা করতে হবে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে বা ওয়েব ডিজাইনারকে। এবার ইউজার এখানে যদি কোনো ইনপুট দিতে চায়, কোনো অপারেশন করতে চায়, হ্যাঁ, কোনো কেনাকাটা করতে চায়, কিছু সাবমিট করতে চায়, এই কাজগুলো করে দিবে হচ্ছে কে, কোনো একজন প্রোগ্রামার বা কোনো একজন ব্যাক এন্ড ডেভেলপার, যারা হচ্ছে অপারেশনগুলো নিয়ে কাজ করবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আমরা যে ধরনের সাইট তৈরি করি, এই ধরনের সাইটকে বলা হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট, ওয়েব পেজ, এবং এই ধরনের ডিজাইনকে বলতে পারেন এস্থেটিক ডিজাইন বা এস্থেটিক ওয়েবসাইট। অর্থাৎ এই কথাটা শোনার সাথে সাথে এখানে আরেকটা টার্ম চলে আসলো, সেই টার্মের নাম হচ্ছে যে এস্থেটিক ডিজাইন বা এস্থেটিক ওয়েবসাইট। এটার সাথে আরেকটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে ডাইনামিক ডিজাইন বা ডাইনামিক ওয়েবসাইট। অর্থাৎ এখানে দুই ধরনের কি ওয়েবসাইটের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে এস্থেটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। কি কি? একটা এস্থেটিক, একটা ডাইনামিক। আমরা যদি এই বিষয়টা এখানে যা আমরা বললাম এটা ভালো করে বুঝি, তাহলে অলরেডি কিন্তু আমরা এস্থেটিক ডিজাইন অথবা এস্থেটিক ওয়েবসাইট কি এবং ডাইনামিক ওয়েবসাইট কি আমরা এটা বুঝে গেছি। আমি একটু ক্লিয়ার করে দিই, দেখেন বিষয়টা। আমরা এমন একটা ওয়েবসাইট বানালাম যেখানে ইউজার ইনফরমেশন পাচ্ছে, সবই দেখতেছে, হ্যাঁ, এখানে সে মেনুগুলো অ্যাক্সেস করতে পারতেছে, পড়তে পারতেছে, সবই করতে পারতেছে, কিন্তু সে কোনো অপারেশন করতে পারতেছে না। এখানে লিখে যদি কিছু লিখি, মনে করেন যে হচ্ছে কি এসটিএমএল লিখে সে সার্চ করতে পারবে না, কিন্তু এসটিএমএল সে লিখতে পারবে। সে হচ্ছে যে মেনুতে যে মনে করেন এখানে এসে যদি আমাদের এটা কই গেল scap.basis.org, এখানে এসে সে হচ্ছে যে ক্লিক টিক করে এখানে আসতে পারবে, এটা ফিল আপও করতে হবে, কিন্তু সাবমিট করলে তার ডাটাগুলো প্রসেস হবে না, কোনো অপারেশন হবে না।
এই যে অপারেশন হওয়ার আগ পর্যন্ত যে কাজটা এটা আমরা করলাম, এ ধরনের ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে, এবার যদি এই সেম ওয়েবসাইটে যদি হচ্ছে যে কি সাবমিট করলে অপারেশন হচ্ছে, সে সাইন আপ করতে পারতেছে, যদি ই কমার্স ওয়েবসাইট যদি হয় তাহলে সেখানে সে প্রোডাক্ট পারচেস করতে পারতেছে, পেমেন্ট করতে পারতেছে, এই যে যদি অপারেশনগুলো হয় সেটাকে আমরা বলতে পারবো তখন ডাইনামিক ওয়েবসাইট। ক্লিয়ার সবাই? তাহলে আমরা যদি সহজভাবে এভাবে বলতে পারি না, স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ধরনের অপারেশন করা পসিবল না, অপারেশন করা যায় না। আবার হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট হলে কি এখানে অনেক ধরনের অপারেশন থাকা পসিবল, যেমন হচ্ছে কি সাইন আপ করতে পারবে সে, কোনো কিছু পারচেস করতে পারবে, তারপর হচ্ছে কি পোস্ট দিতে পারবে, নিজের ইনফরমেশন এডিট করতে পারবে, যেমন ফেসবুকে আমরা করে থাকি। এ ধরনের কাজগুলো করা পসিবল। এটা কোথাও কোথায় করা পসিবল? ডাইনামিক ওয়েবসাইটে পসিবল। তাহলে কি ডাইনামিক কি স্ট্যাটিক এটা আমরা আশা করি ক্লিয়ার। এই যে একটা ওয়েবসাইট দেখেন, এখানে মনে করেন যে হচ্ছে যে আমরা এখানে কি ওই যে যেটা বললাম এখানে একটা লিখতে পারবো কিন্তু সাবমিট করতে পারতেছি না বা কিছু একটা সার্চ করতে পারতেছি না, তাহলে এটা একটা কি স্ট্যাটিক ওয়েবসাইট। এবার যদি মনে করেন হচ্ছে যে এখানে আমি HTML লিখে এন্টার দিলে HTML রিলেটেড যা কিছু আছে সব কিছুই কি চলে আসবে, তাহলে এটা একটা ডাইনামিক ওয়েবসাইট। ক্লিয়ার সবাই? ফেসবুকে যান, আমরা পোস্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারতেছি, সেই কমেন্টে এডিটও করতে পারতেছি, পোস্ট বক্সে পোস্ট দিতে পারতেছি, আবার সেটা কি এডিট করতে পারতেছি, ডিলিটও করতে পারতেছি, তাহলে এটা একটা ডাইনামিক ওয়েবসাইট। আবার যদি এমন হতো যে ফেসবুকের যে ডাটাগুলো আছে এগুলো দুনিয়া সবার জন্য সমান, আমি কিছু পোস্ট করতে পারবো না, আপনি কিছু পোস্ট করতে পারবেন না, কারো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করাও পসিবল না, কেউ সাইন আপ করাও পসিবল না, তাহলে এটা হয়ে যেত একটা কি স্ট্যাটিক ওয়েবসাইট, যে ফেসবুকের পক্ষ থেকে ফেসবুক শুধু যাই দিবে দুনিয়াবাসী শুধুমাত্র তাই দেখবে, শেষ, খেলা শেষ। ক্লিয়ার সবাই? তাহলে আশা করি ডাইনামিক স্ট্যাটিকটা আপনারা ক্লিয়ার। এখানে আবার আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে দেখেন আমরা যে হচ্ছে যে এই আমরা যদি একটা ওয়েব পেজের কথা চিন্তা করি, এটা একটা ওয়েব পেজ, আমি ধরে নিলাম যে এটা একটা স্ট্যাটিক ওয়েব পেজ। কি ওয়েব পেজ এটা? জাস্ট মনে করতেছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা স্ট্যাটিক না। এবার দেখেন দেখেন এখানে কি আছে, ওয়েব ডিজাইন কি কথাবার্তাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা যে কথাবার্তাগুলো দেখতেছিলাম এগুলো কোড আকারে এখানে আছে, দেখা যায়। এই যে এরপরে বিস্তারিত পড়ুন, ওয়েব ডেভেলপমেন্টের ভবিষ্যৎ, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, আউটসোর্সিং, এখানে যারা ছিল আর কি, হ্যাঁ এগুলো হচ্ছে সবই এখানে আমরা কোড আকারে দেখতে পাচ্ছি। হ্যাঁ সব কিছুর জন্য এরকম কোড লিখে আছে, এগুলো হয়ে যাবে, করতে করতে হয়ে যাবে, এটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নাই, এগুলো খুবই সিম্পল ব্যাপার এগুলো। হ্যাঁ দেখেন, তাহলে আমরা যে এখানে যেটা বোঝাতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো থাকে এই ইনফরমেশনগুলো স্টোর হয়ে থাকে হচ্ছে আপনার ওয়েব পেজের মধ্যেই। স্ট্যাটিক ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো আমরা দেখতে পাই এই ইনফরমেশনগুলো কোড দিয়ে ওয়েব পেজের মধ্যেই স্টোর করা থাকে, এটার জন্য অন্য কোথাও স্টোর করার দরকার পড়ে না। দেখেন এই ওয়েব পেজের হচ্ছে সব ইনফরমেশনগুলো এখানে আছে, কোড সহ আছে। আমরা যখন আউটপুটে আসি বা ভিউতে আসি, যখন আমরা ওয়েব ব্রাউজারে ভিউ করি তখন আর কি কোডগুলো দেখা যায় না, তখন শুধুমাত্র কি তার আউটপুটটা দেখা যায়। এবার আউটপুটে যেটা আছে সেটা দেখতে পাচ্ছি কোডের মধ্যেও আছে, তার মানে আমরা এটুকু বলতে পারি যে হচ্ছে প্রতিটা ওয়েব পেজের কন্টেন্ট থাকে হচ্ছে কোথায়, সে পেজের মধ্যেই থাকে যদি সেটা স্ট্যাটিক ওয়েবসাইট হয়। একটু ক্লিয়ার সবাই? ওকে, এবার ডাইনামিক ওয়েবসাইটের একটা এক্সাম্পল দেখেন, এই সার্ভার ক্লায়েন্ট, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের ইনফরমেশন, যে হচ্ছে যে আপনার ক্লায়েন্ট মানে আমি বা আপনি, আমরা আমাদের যে পিসি থেকে রিকোয়েস্ট পাঠালাম, ধরেন facebook.com, পাঠানোর পরে সার্ভারে কোথাও একটা কি facebook.comটা আছে, কোন একটা সার্ভার আছে দুনিয়ার, আর facebook.com মনে করেন কথার কথা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, তাহলে facebook.com যে পেজগুলো থাকবে সেই পেজগুলোর মধ্যেই ইনফরমেশনগুলো থাকবে অনেকটা এরকম। ওকে, তখন আবার যে পিসি থেকে ইনফরমেশনটা গেল সেই পিসিতে সরাসরি হচ্ছে কি ওই যে পেজটার ইনফরমেশন রিকোয়েস্ট পাঠালো সেই পেজটা নিয়েই পিসিতে আসলো, এসে আমাদের ব্রাউজারে দেখাই দিল, স্ট্যাটিক ওয়েবসাইটের কাজ শেষ। আবার যদি ডাইনামিক ওয়েবসাইট হয় একটু ডিফারেন্ট ইস্যু আছে এখানে, হ্যাঁ আমরা একটু দেখার চেষ্টা করি। সে কী করলো বা আমি বা আমরা কী করলাম, আমার এই পিসি থেকে ক্লায়েন্ট পিসি থেকে রিকোয়েস্টটা পাঠালাম, ফেসবুকে পাঠালাম, এখন ফেসবুক মনে করেন একটা ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ ডাইনামিক ওয়েবসাইট হলে কী হয়, ওখানে এরকম স্ট্রাকচার করা থাকে, এটা কিন্তু একটা স্ট্রাকচার। আসলে স্ট্রাকচার কেন বলতেছি, কারণ হচ্ছে স্ট্রাকচার হচ্ছে এমন একটা বিষয় যেখানে ও বিষয় বা বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন কন্টেন্ট কোথায় থাকবে এটা আমরা কি নির্ধারণ করে দিতে পারি, এটার জন্য আমরা একটা স্ট্রাকচার বলতেছি। এই স্ট্রাকচারগুলোর মধ্যে এই যে ডাটাগুলো আমরা দেখতেছি না, কন্টেন্টগুলো দেখতেছি না আমরা, সামাজিক যোগাযোগ, তার ওয়েব কোর্স বিডি বা হোস্টিং স্পন্সর, এগুলো হচ্ছে কি কন্টেন্ট, এগুলো কি কন্টেন্ট।
এই কন্টেন্টগুলো আসলে প্রোগ্রামাররা এখানে সরাসরি কন্টেন্ট বসায় না, ওরা এখানে এমন কিছু কিওয়ার্ড দিয়ে দেয়, সেই কিওয়ার্ডের জায়গায় কোন যে কন্টেন্ট চাচ্ছি সেই কন্টেন্ট এসে এসে কি বসে যায়। তাহলে হচ্ছে কি ওরা কি দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে, অথবা হচ্ছে যে কোনো একটা অপারেশনমূলক সিস্টেম রেখে দিচ্ছে, সেই সিস্টেমে এসে কি আপনার ইনফরমেশনগুলো এসে এসে বসে। একটু ক্লিয়ার সবাই? মনে করেন একটা খালি ঘর আছে, আমি লিখতেছি নোমান, তাহলে এখানে নোমান বসতেছে, আপনি লিখতেছেন মনে করেন রবিন, তাহলে রবিন বসতেছে, কেউ মনে করেন লিখতেছেন মনে করেন আরিফ, তাহলে আরিফ বসতেছে। ফিক্স থাকতেছে না, মানে হচ্ছে যে ফিক্স থাকতেছে না, চেঞ্জেবল হচ্ছে, একটা ভ্যারিয়েবল চেঞ্জেবল একটা অবস্থার মধ্যে থাকতেছে। ক্লিয়ার? এবার চেঞ্জেবল অবস্থা একটা তৈরি করে দিচ্ছে কোন একজন প্রোগ্রামার, কোন একজন কি অপারেশন নিয়ে যারা কাজ করে তারা করে দিচ্ছে। একটু ক্লিয়ার বুঝতেছেন আপনারা? এবার তাইলে এই যে এক এক সময় এক একটা নাম এখানে এসে বসতেছে, তাইলে নামগুলো কোথায় আছে আসলে অ্যাকচুয়ালি? এগুলো কি বাতাস থেকে আসে বসে? এগুলো আসে হচ্ছে যে আপনার কোন একটা স্টোরেজ থেকে, সেটাকে বলা হচ্ছে ডাটাবেস। কি বলা হয়? ডাটাবেস। তাহলে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে ইনফরমেশনগুলো থাকে হচ্ছে ডাটাবেসের মধ্যে। স্ট্যাটিক ওয়েবসাইটে ইনফরমেশন থাকে কোথায়? ওয়েব পেজের ভিতরেই থাকে, শেষ। আর ডাইনামিক ওয়েবসাইটে কোনো চেঞ্জ হচ্ছে না, রাইট। আর আমাদের ডাইনামিক ওয়েবসাইটে ইনফরমেশনগুলো কোথায় থাকে? ডাটাবেসের মধ্যে থাকে। এবার হচ্ছে ওয়েব পেজের মধ্যে যারা হচ্ছে যে অপারেশনমূলক কাজ করে তারা এখানে কি করতেছে, চেঞ্জেবল কিছু একটাকে এখানে দিয়ে দিচ্ছে। এবার যে ডাটা চাচ্ছে তার ডাটার সাথে যদি কি ডাটাবেসে থাকার ডাটার যদি ম্যাচ হয়, তাহলে তার চাহিদা অনুযায়ী বা ইউজারের চাহিদা অনুযায়ী যেখানে যেখানে চেঞ্জ করার দরকার সেখানে সেখানে চেঞ্জ করে দিচ্ছে। যেমন ফেসবুক, মনে করেন সবার জন্য ফেসবুকের লুকটা কিন্তু একই রকম, কিন্তু ইনফরমেশনগুলো আলাদা আলাদা। বিষয়টা এরকম না? আমার জন্য ফেসবুক দেখতে যেরকম, আপনার জন্য ফেসবুক দেখতে একই রকম, কিন্তু ইনফরমেশন আলাদা আলাদা। আমার এখানে যে ইনফরমেশনগুলো দেখতেছি আপনার এখানে কিন্তু এগুলো দেখবেন না, আপনার এখানে আরেক ধরনের ইনফরমেশন দেখবেন। তাহলে এটা কীভাবে করতেছে, যে আমার জন্য ফেসবুক এক ধরনের ডাটা স্টোর করে রাখতেছে, আপনার জন্য আরেক ধরনের ডাটা স্টোর করে রাখতেছে, কিন্তু স্ট্রাকচার একইটা, একই স্ট্রাকচারে আমি যখন চাচ্ছি আমার ডাটা দিচ্ছে, আপনি যখন চাচ্ছেন আপনার ডাটা দিচ্ছে। এই ডাটাগুলো কোথেকে আসতেছে? আসতেছে ডাটাবেস থেকে। বিষয়টা ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আশা করি আপনারা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটটা ক্লিয়ার, ভালোভাবে বুঝতে পারতেছেন। আর যদি স্ট্যাটিক ওয়েবসাইট হতো তাহলে আমি ঢুকলে যেরকম ইন্টারফেস পেতাম, সবই ডাইনামিক ওয়েবসাইট আলটিমেটলি না। এখন মনে করেন যে হচ্ছে আপনি একটা সাইট বানালেন, আপনি মনে করেন যে এখানে আপনার নাম লিখলেন, এখানে একটা কালার দিলেন, এখন এটা যে কেউ চাইবে যে ভাই আমি একটু চেঞ্জ করবো, এটা যে কেউ চাইবে। আলটিমেটলি এখন আসলে সবই ডাইনামিক ওয়েবসাইট। আর হচ্ছে যে ডাইনামিক ওয়েবসাইট না হলেও এটা আসলে হয় না, জিনিসটা যাচ্ছে না। হ্যাঁ, চেঞ্জ করা লাগবেই। এখন মনে করেন যে ডাইনামিক ওয়েবসাইট না হলে চেঞ্জ করতে হবে কি, তাহলে হয় আপনি যারা কোডটা করে দিলেন তারা কোড বুঝতে হবে, কোন একজন বায়ার কোন একজন হচ্ছে কি ক্লায়েন্ট আপনারা হায়ার করলো, হায়ার করে একটা কাজ করে দিল, সেটা ধরে নিলেন যে স্ট্রিক, মানে কোনো ডাইনামিক বা কোনো অপারেশনের কোনো এখানে চান্সই নেই। হ্যাঁ, তাহলে হচ্ছে নেক্সট টাইম যদি সে কোনো ইনফরমেশন চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, তারা হয় তারা নিজের কোড বুঝতে হবে, আর নাহলে আপনারা আবার নিয়ে যাইতে হবে। এই দুইটাই হচ্ছে প্যারা। হ্যাঁ, ক্লায়েন্টের এত সময় নেই যে সে কোড বুঝবে, সে কোড বুঝলে তো আগেই তো আপনার আর দরকার হতো না, আগে কোড বুঝে আগে সে করতো। আর নেক্সট টাইম যদি একটা সাইট করার পরে বারবার যদি আপনারা নিতে হয় তাহলে তো আর তার জীবন থাকবে না, আপনারটাও থাকবে না তারটাও থাকবে না, দুইটাই শেষ, ধ্বংস। এই জন্য হচ্ছে এখন আলটিমেটলি সব কিছুই ডাইনামিক। প্রথমে হচ্ছে যে অবশ্যই স্ট্রাকচার করতে হবে, ডিজাইন করতে হবে, কমপ্লিট একটা প্রফেশনাল একটা লুক নিয়ে আসতে হবে। এবার লুক নিয়ে আসার পরে নেক্সট স্টেপ হচ্ছে এটার মধ্যে অপারেশন অথবা প্রসেসিং যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো করে ফেলতে হবে। তাহলে আলটিমেটলি পুরোটাই কি অটোমেশন হয়ে গেল। অটোমেশন হয়ে গেলে কারোর দরকার নেই, শেষ। একটা সাইট বানাই দিল, দেন এটা জাস্ট এবার ইউজারে চালাচ্ছে, আর অ্যাডমিন বা অথর যারা আছে তারা শুধু মনিটরিং করতেছে, শেষ, এটুক কাজ। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এটা নিয়ে আশা করি আর কারো কোনো কুয়েরি নাই। এটা ক্লিয়ার সবাই? এটা দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু শিখে যাচ্ছি, কিন্তু আমরা বুঝলাম হচ্ছে কি ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, ওয়েব ডিজাইন কি, এটা বুঝতেছি হচ্ছে কি ওয়েব ডিজাইন যখন বুঝলাম তখন আমাদের সাথে দুইটা টার্ম চলে আসছিল, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। কারণ আমরা সেটাও বুঝতেছি যে ধরনের ওয়েবসাইটে কোনো অপারেশন বা প্রসেসের কাজ হয় না সেটা হচ্ছে স্ট্যাটিক, আর অপারেশন বা প্রসেসের কাজ হলে সেটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটাগুলো কি ওয়েব পেজের মধ্যে স্টোর করা থাকে, আর ডাইনামিক ওয়েবসাইটে ডাটাগুলো কি ডাটাবেস স্টোর করা থাকে, আর ওয়েব পেজে শুধু স্ট্রাকচার করা থাকে। এবং এখানে কোন না কোনো প্রোগ্রামার এখানে চেঞ্জেবল কিছু ভেরিয়েবল এখানে দিয়ে দিচ্ছে, সেই ভেরিয়েবলে যে ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে সেই ইউজার অনুযায়ী যদি কোনো ডাটাবেসে যদি ডাটা থাকে তাহলে সেই অনুযায়ী ডাটাগুলো এনে নিয়ে কি টিক 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 করে জায়গায় জায়গায় বসাই দিচ্ছে, শেষ।
ক্লিয়ার সবাই? আমার একটা প্রশ্ন আছে। জি জি। স্যার এটা হচ্ছে যখন আমরা স্ট্যাটিক ওয়েবসাইট যখন করতেছি হ্যাঁ। তখন আমরা ওয়েব ডিজাইনাররা করতেছি জিনিসটা হুম। প্রাইমারিলি ওয়েব ডিজাইনার হ্যাঁ। আর যখন ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে তখন ওয়েব ডেভেলপাররা করতেছে। ডেভেলপাররা করতেছে আমরাও করতেছি। হ্যাঁ রাইট। দুইজন মিলাই করতেছি। হুম হুম। এটা হচ্ছে ইয়েটা ডাইনামিকটা। ডাইনামিকটা হ্যাঁ। আর স্ট্যাটিকটা হচ্ছে শুধু আমরা ওয়েব ডিজাইনাররা করতেছি। জি জি রাইট। উনি কি বলছে বুঝতে পারছেন আপনারা? জি স্যার। যখন হচ্ছে যে মনে করেন কেউ একদম হচ্ছে যে একদম সিস্টেম বানাবে একদম অটোমেশন, এখানে কারো ধরা ছোঁয়া লাগবে না, একবার অপারেশনে গেলে এটা চলতে থাকবে, তাহলে সেক্ষেত্রে তো পুরো প্রথমে তো আপনার এটার স্ট্রাকচারটা করতে হবে, ডিজাইন পার্টটা করতে হবে, তখন তো আলটিমেটলি ফ্রন্ট এন্ড ডেভেলপারকে লাগতেছে। আবার অপারেশনে করতে গেলে তখন আবার কি ব্যাক এন্ডের বা যারা ব্যাক এন্ড নিয়ে কাজ করে ডেভেলপার আছে বা প্রোগ্রামিং নিয়ে কাজ করে তাদেরকে লাগতেছে। আমরা এটাই। জাভাস্ক্রিপ্ট শিখতেছি, আমরা ব্যাকএন্ড নিয়ে কাজ করতে পারবো না কিন্তু আমরা যদি কাজ করতে চাই হ্যাঁ পারবেন, পারবেন না কেন? কি এখানে ওটা শেখানো হবে না এই কোর্সের মধ্যে ব্যাক এন্ড শেখানো হবে না। ওকে তাহলে স্ট্যাটিক গেল। দুইটাই আসলে দরকার। হ্যাঁ দুইটাই দরকার। আমরা যদি হচ্ছে যে আলটিমেটলি এই লাইনে ভালো করতে চাই তাহলে আলটিমেটলি হচ্ছে যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা নিয়ে একটা প্রপার খুব ভালো একটা আইডিয়া দরকার আছে, ঠিক আছে? আর এটা একটু টাফ কিছু না, এত টাফ যদি এত কঠিন কিছু হইলো দুনিয়া এত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ডেভেলপার কিন্তু তৈরি হতো না। কঠিন জিনিস কম মানুষে যায়, সহজ দেখেই সবাই করে। আর আসলে টেকনিক্যাল ইস্যুগুলো সবগুলো ইজি, জাস্ট আমাদের একটু সময় নিয়ে সঠিকভাবে একটু আগাইতে হবে। এই যদি একটু সময় নিয়ে রাইট ওয়েতে আমরা আগাইতে পারি এগুলো কিন্তু সিম্পল বিষয়। কিন্তু অলরেডি দেখেন আমরা কিন্তু অনেক কিছু বুঝে গেছি অলরেডি। এভাবে যদি আপনারা আগায় থাকেন দেখবেন সব কিছুই বুঝে যাচ্ছে, সব কিছুই পারতেছেন। ওকে আমাদের বিকালবেলার ক্লাসগুলোতে একটু ঝামেলা হয়ে যায়, আমাদের ঘুম আসে, একটু বিরক্ত লাগে, তো এগুলোর একটু ম্যানেজ করতে হবে আর কি, যার যারটা ঘুম আসা যাবে না। দরকার হলো যে কাঠে নিয়ে আসবেন চোখের মধ্যে লাগাই দিবেন। ওকে চায়ের ব্যবস্থা করেছে। হ্যাঁ চায়ের ব্যবস্থা আছে আমাদের পিছনে। এটা হচ্ছে যে বিল্ডিং থেকে নেমে একটু এদিক বা এদিক দিয়ে ঘুরে পিছনে যাবেন, অনেক লোক বসে আছে, গেলেই দিবে। জি সমস্যা নেই, যদি টাকা না থাকে হাঁটলেও চলে যাবে। হ্যাঁ ওটা হাঁটে চক্কর দিয়ে আসলে হবে, একই কাজ। ওকে এটার স্ট্যাটিক ওয়েবসাইটের একটা উদাহরণ, ওটা আমরা যেভাবে দিছিলাম আর কি ওইভাবে এখানে দেওয়া আছে। রিকোয়েস্ট পাঠাচ্ছি ইন্টারনেটের থ্রুতে, ওই যে সার্ভারে আপনার ডাটাটা আছে আর কি, মানে facebook.com কোথাও না কোথাও আছে, gmail.com কোথাও না কোথাও আছে, হ্যাঁ আইপি থ্রুতে সেটা কি খুঁজে নিচ্ছে, আবার খুঁজে পাইলে আবার হচ্ছে কোন আইপি থেকে থেকে সেটা তার ব্রেনে কিন্তু আছে, আবার ডাটাগুলো নিয়ে ওই ইন্টারনেট থ্রুতে আবার যে আইপি থেকে রিকোয়েস্টটা এসেছে সেই আইপিতে এসে দিয়ে দিচ্ছে, সিম্পল বিষয়। ওকে আর ডাইনামিক ওয়েবসাইট হলে কি হচ্ছে দেখেন, রিকোয়েস্ট পাঠানোর পরে সে হচ্ছে কি সার্ভারে যাচ্ছে, সার্ভারে যায় দেখলো যে হচ্ছে একটা রিকোয়েস্ট পাইছে, সেই রিকোয়েস্টের হচ্ছে যে কি ডাটাটা এখানে বা ওয়েব পেজটা এখানে আছে। আর ওয়েব পেজ যাওয়ার সময় সে দেখলো যে ওয়েব পেজের কিছু কি চেঞ্জিং ভেরিয়েবল আছে, মানে হচ্ছে এমন কিছু বিষয় আছে যেটা চেঞ্জ হতে পারে, যে ইউজার পাঠিয়েছে সেই ইউজার অনুযায়ী কিছু ডাটা এখান থেকে কি নিতে হতে পারে। তখন সে হচ্ছে ডাটা পেজে যাবে, ডাটা পেজ থেকে ডাটাগুলো নিয়ে আবার ওয়েব পেজ সহ এখানে এসে কি বসে গেল, আমাদেরকে আউটপুটও দিয়ে দিল, শেষ। ক্লিয়ার? আমার একটা প্রশ্ন আছে। জি তো হচ্ছে আমরা যখন অনলাইন মার্কেটপ্লেসে যখন যাব হ্যাঁ তখন যারা বায়ার হ্যাঁ তারা কি আমাদেরকে তারা তো জানে যে আমরা ওয়েব ডিজাইনার, হ্যাঁ এখন তারা যখন আমাদেরকে ওয়েবসাইট একটা ক্রিয়েট করতে বলবে হ্যাঁ তারা তো জানে যে আমরা ডাইনামিক পারবো না, আমরা স্ট্যাটিক কি পারবো, হ্যাঁ। তাহলে তারা কি আমাদের কাছ থেকে স্ট্যাটিক কি আশা করতেছে নাকি তারা এটা হচ্ছে যে অনলাইন মার্কেটপ্লেসে হচ্ছে একদম স্পেসিফিক থাকে, যে একটা ক্লায়েন্ট মনে করেন আপনি একটা ক্লায়েন্ট, এখন আপনি জানেন না যে আপনি কি কাজ চাচ্ছেন, হ্যাঁ এইরকমই অনলাইন মার্কেটপ্লেসে যারা কাজ চায় বা সরি যারা কাজ দেয় তারা স্পেসিফিক লিখে রাখে যে তারা কি চাচ্ছে, মনে করেন ওরা লিখলো যে হচ্ছে যে আমার একটা ওয়েব পেজ লাগবে, সেটার মধ্যে এই কন্টেন্ট লাগবে, কোনো চেঞ্জ নেই, এর সাথে জাস্ট এটাই, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটা হচ্ছে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ বা একজন কি ওয়েব ডিজাইনারের কাজ। যদি সে এরকম দেয় যে তার এরকম একটা পেজ লাগবে এবং সেটার মধ্যে মানুষের সাইন আপ করবে, পোস্ট দিবে, আপডেট করবে, ডিলিট করবে, তাহলে তো আপনি বুঝে যাচ্ছেন কি এটা একটা ডেভেলপমেন্টের কাজ, যদিও সেখানে ডিজাইন আছে, তাহলে সেটা আপনার কাজ না, তাহলে আপনি এটা নেবেন না, এই আর কি। এখন হচ্ছে যে সে এমন না যে হচ্ছে সে জেনে শুনে ভুল করতেছে এরকম কিছু না, তার কাজ হচ্ছে যে সুন্দর করে এভাবে আমাদের পোস্টারগুলো আছে না এখানে একদম ফিক্সড ডাটা, এরকম করে সে দিয়ে দিচ্ছে, পোস্টগুলো দিয়ে দিচ্ছে, এবার আপনারে দেখে শুনে বুঝে নিতে হবে যে আপনি কোনটা পারবেন কোনটা পারবেন না। যারা আমাদেরকে কাজটা দিচ্ছে হ্যাঁ তারা তো অবভিয়াসলি চাবে যে ডাইনামিক যেন হয়, হ্যাঁ এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে, মনে করেন হচ্ছে যে
আপনার একটা হচ্ছে যে কোম্পানি আছে, সেই কোম্পানিতে অনেক ডেভেলপার আছে কিন্তু কোনো ডিজাইনার নাই বা কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপার নাই। আবার সেই কোম্পানি কি করতেছে, চিন্তা করলো যে আমরা কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপার রাখবো না, আমরা কোনো ডিজাইনার রাখবো না, আমরা হচ্ছে ডিজাইনিং যত কাজ আছে সব ফ্রিল্যান্সিং মার্কেট থেকে করাই নিব। তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট থেকে সে কি করতেছে, ডিজাইনগুলো করে নিচ্ছে, আর তার যে ইনহাউস ব্যাক এন্ড ডেভেলপার আছে তাদেরকে দিয়ে হচ্ছে তো ওটার অপারেশনের কাজগুলো করাই নিচ্ছে। এরকম হয়, এটা খুবই স্বাভাবিক। আবার হচ্ছে যে আমাদের এখানে কোনো একটা আপু কালকে ওয়ার্ডপ্রেসের কথা বলতেছিল আপু, তো হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে যেটা হয় যে হচ্ছে অনেক এরকম ফার্ম আছে যারা হচ্ছে যে ডিজাইনিং পার্টটা করে না, তারা এরকম হচ্ছে কোনো একটা ইউআই ইউএক্স, ও যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট বলছিলাম আমার মনে হয় সেকেন্ড ক্লাসে, তো সেখান থেকে ওরা কি করে আপনার হচ্ছে যে কারো না কারোরা দিয়ে প্রথমে হচ্ছে একটা ইউআই ইউএক্স বানায়, মানে একটা রিকোয়ারমেন্ট বানায়, একটা ছবি আঁকার একটা কি বানাচ্ছে, রিকোয়ারমেন্ট বানাচ্ছে। এরপর কোনো একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ডিজাইনারকে হায়ার করে এটার একটা কি ওয়েব ভিউ বানাচ্ছে। এরপরে আবার হচ্ছে যে আবার কোনো একটা ব্যাক এন্ড ডেভেলপারকে দিয়ে সে হচ্ছে ওটার ব্যাক এন্ডের কাজ করাচ্ছে, কমপ্লিটলি আলাদা আলাদা ব্যাপারগুলো। মোট কথা, তারা যখন ওয়েব ডিজাইন বলতেছে হুম। তখন আমরা কাজটা নিতে পারবো, নিয়ে আমরা ওয়েব ডিজাইন করে হ্যাঁ, সে যদি হচ্ছে যে স্পেসিফিকলি যদি সে যদি শুধু ডিজাইনিং পার্টটা দেয় তাহলে আপনি নিতে পারবেন। এরপর যদি সে যদি এরকম হয় যে একটা কমপ্লেক্স চিন্তা করে যে আমি একজন পার্সনকে দিয়ে সব করাবো, তাহলে তার পোস্টার মধ্যে এভাবে লেখা থাকবে যে ভাই আমি সবই চাচ্ছি, আমার আপনি কি ডিজাইনও করে দিতে হবে, আমার ডেভেলপমেন্টও করে দিতে হবে। এখন যে ডিজাইন পাবে শুধু ডেভেলপমেন্ট পারবে না, যে development তাহলে তো আপনি ওটা নেবেন না, আপনি আপনার তো ওটা নেওয়া তো বাধ্যতামূলক না। এখন হচ্ছে যে যে বায়ার বা যে আপনার কাজটা দিচ্ছে সে কি বলতেছে এটা আপনারা দেখতে হবে, এবং আপনাকে বুঝতে হবে যে আপনি এটা পারবেন কি পারবেন না, আপনি পারলে নিবেন, না পারলে নিবেন না, সোজা হিসাব। জি জি হ্যাঁ, ওই যে বললাম ওয়েব পেজের মধ্যেই এই যে ডাটাবেজে থাকে, ডাটাবেজে থাকে। এই যে মনে করেন এইটা হলো ডাটাবেস, ওকে, ডাটাবেসে থাকতেছে। আর হচ্ছে যে এখানে আসলে সার্ভার হচ্ছে ওয়েব পেজগুলো সার্ভারে স্টোর করা আছে, সার্ভারে যখন আসলো সার্ভারের ওই ওয়েব পেজগুলো যখন সার্ভার রিড করতেছে তখন এখানে দেখতেছে অনেকগুলো চেঞ্জিং ভেরিয়েবল আছে, মানে অর্থাৎ এখানে আপনার ইউজার রিকোয়েস্টের উপরে চেঞ্জ করে ইউজারের রিকোয়েস্টের উপরে বেস করে চেঞ্জ করার মধ্যে কিছু জায়গা আছে, সেই চেঞ্জেবল জায়গাগুলোর মধ্যে এই ডাটাবেসে থাকা ডাটাগুলো এসে এসে কি বসবে। তো বসাই হচ্ছে সে কি করে আসলে আবার ইউজার ইন্টারফেসে চলে আসে, বা এরকম পিসিতে যে পিসি থেকে রিকোয়েস্ট করেছে সেই পিসিতে এসে কি আউটপুটটা দেখায় দেয়। ওকে, আর এগুলো আলটিমেটলি আপনার স্ট্যাটিক ওয়েবসাইট হোক আর ডাইনামিক ওয়েবসাইট হোক, আপনি যদি অনলাইনে যান সবগুলোই সার্ভারে রাখতে হবে, সার্ভারে রাখা ছাড়া অনলাইনে ডাটা আপনি দেখতে পাবেন না। বলতেছি এটা কি আরেকভাবে বলা যায় যে জি। কোনো ওয়েবসাইট যদি সার্ভারে জমা থাকে সেটা জি। শুধুমাত্র আমিই দেখলাম, কোনো মানুষ দেখলো না, সেটাকে স্ট্যাটিক বলা যায়? না 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 না, সার্ভার রাখলে এবং তার যদি একটা এরকম কি অ্যাক্সেসেবল ইউআরএল থাকে তাহলে এটা দুনিয়ার সবাই দেখবে। ওকে, আবার এটা দুইটা পার্ট থাকতে পারে, যে অপারেশনের যে পার্টগুলো, যে ফেসবুক.com ধরেন না কেন, ফেসবুক.com-এর যে মার্ক জুকারবার্গ বা হচ্ছে যে মেটা বা ফেসবুক যে কোম্পানি আছে, ওরা কি হচ্ছে আমার আপনার ইনফরমেশন দেখতেছে না, ওরা কি এগুলো নিয়ে প্রসেস করতেছে না, নিয়মিত কাজ করতেছে না, তাহলে ওদের জন্য একটা ব্যাক এন্ড আছে বা একটা অপারেশন করার মতো একটা ইন্টারফেস আছে, সেটা আমরা দেখতে পাই না, আপনি সেটার কথা বলতে পারেন। আবার যেমন ধরেন দারাজের কথাই ধরেন না কেন, দারাজে আমরা যদি একটা যাই অর্ডার করি, তাহলে অর্ডারটা কোথায় করলাম এটা কিন্তু আর আমরা দেখতে পাই না, ওদের আলাদা একটা অথরাইজ প্যানেল আছে, ওখান থেকে তারা এটা অর্ডারগুলো ম্যানেজ করতেছে, দেখতেছে, আপডেট করতেছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমাদের অনেক কাজ করতে পারছে, ওটা আলাদা আলাদা প্যানেল। তো সেগুলো আবার হচ্ছে এগুলো সবই আসলে ডাইনামিক, সেগুলো গঠনে ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, আশা করি এগুলা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। যা বলতেছি এগুলো সব মাথায় নোট করে রাখেন বা খাতায় নোট করে রাখেন বা একদম খাইয়ে ফেলেন, এগুলো ভুলা যাবে না আর, এগুলো ভুলে গেছেন মানে শেষ। ওকে, এবার আমরা হচ্ছে একটু আমাদের আরেকটু কোর বিষয়ে যাই। হ্যাঁ, কোর বিষয়ে যাওয়ার আগে আমরা এটা একটু দেখি যে আমাদের যে ওয়েব ডিজাইন আমরা শিখতেছি, এই ওয়েব ডিজাইনটা শেখার যে এই ওয়েকে হচ্ছে যে আমরা কয়েকটা পার্টে ভাগ করছি। আমি আবার রিপিট করতেছি, একটু শুনেন। আমরা যে ওয়েব ডিজাইনিংটা শিখতেছি, ওয়েব ডিজাইন শেখার ওয়েটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। হ্যাঁ, দেখেন পার্ট অফ ওয়েব ডিজাইনিং, প্রথম পার্টটাকে আমরা বলতেছি কি স্ট্রাকচার এবং কন্টেন্ট। আমরা যে হচ্ছে যে এই ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলো দেখি, এগুলো খুবই সুন্দর, এগুলো কিন্তু শুরুতে এত সুন্দর থাকে না, এগুলো শুরুতে হচ্ছে একটা স্ট্রাকচার থাকে। যেমন আপনি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করতে পারেন, একটা বিল্ডিং কিন্তু দেখতে অনেক ভালো লাগে না, এতে পিলারগুলো কি দাঁড়ায়, তারপরে ইটগুলো বসে, তার একটা সময় যেটা সুন্দর হয়, এর আগে কিন্তু সুন্দর হওয়ার আগে কিন্তু দেখতে জাস্ট স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারকে আমরা কিন্তু নর্মালি সবাই বুঝি,
আপনি একটা কঙ্কা লাইনে দেন, এসকা লাইনে দেন, এটা দেখতে কিন্তু সুন্দর না। ওটার মধ্যে আরও অনেক বিষয় আসলে তারপর এটা সুন্দর হয়। সুন্দর হওয়ার আগ পর্যন্ত এটা জাস্ট একটা স্ট্রাকচার। আমরাও যখন একটা ওয়েব পেজ করবো বা একটা অ্যাপ্লিকেশন করব, শুরুতে এটা কিন্তু শুধুমাত্র একটা থাকে কি স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা আমরা বলে দিতে পারি এরকম, এটা কি হেডারটা কোথায় থাকবে, হেডারের মধ্যে কি ন্যাপবারগুলো কোথায় থাকবে, লোগোগুলো কোথায় থাকবে, বডির মধ্যে কোন কন্টেন্টটা কোথায় থাকবে, হ্যাঁ কোন কন্টেন্টটা ছোট হবে বড় হবে, এগুলো আমরা কি মোটামুটি একটা ডিসিশন দিতে পারি। এরপরে হচ্ছে যে নিচের দিকে আসলে ফুটারটের কোন অংশে কী থাকবে এই স্ট্রাকচারগুলো আমরা কি করতে পারি, এবং এই স্ট্রাকচারের মধ্যে কী কী কন্টেন্ট থাকবে সেগুলো আমরা বলতে পারি। তাহলে স্ট্রাকচার এবং কন্টেন্টটা একটু আমরা একটু আলাদাভাবে আবার বোঝার চেষ্টা করি। কোন এলিমেন্টটা কোথায় থাকবে এটা হচ্ছে কি স্ট্রাকচার, ওকে। আবার এই স্ট্রাকচারগুলোর মধ্যে কোথায় কি লেখা থাকবে, কোথায় ইমেজ থাকবে, এগুলো হচ্ছে কি কন্টেন্ট। যেমন হচ্ছে এইখানে লেখা বাংলা টেক, এটা একটা কি কন্টেন্ট। ব্লগ অ্যাবাউট, এটা একটা কন্টেন্ট। আবার এটা পুরোটা একটা কি হেডার এই বা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে আবার হচ্ছে যে এই মেনুটা কোথায় থাকবে এটা একটা স্ট্রাকচার, এই লোগোটা কোথায় থাকবে এটা একটা স্ট্রাকচার। ক্লিয়ার সবাই? তাহলে স্ট্রাকচার এবং কন্টেন্ট দুইটাই বোঝা ইম্পর্টেন্ট। স্ট্রাকচার এবং কন্টেন্ট দুইটাই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্রফেশনাল ওয়েবসাইট অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার স্ট্রাকচারও বুঝতে হবে, আপনার কন্টেন্টও বুঝতে হবে। স্ট্রাকচার বুঝলে আপনি প্রফেশনালি সেট আপ করতে পারবেন, আর কন্টেন্ট বুঝলে ওই স্ট্রাকচারের মধ্যে কন্টেন্টটা আপনি ইউজ করতে পারবেন। কথা ক্লিয়ার? জি স্যার। বেশি কি প্যাস মনে হচ্ছে? কালার আচ্ছা। কোন স্ট্রাকচারে বসে? কালার হচ্ছে যে এটা ডিজাইনিং পার্টে পড়বে, ওকে, স্টাইলের সময় পড়বে। তো আমরা হচ্ছে যে এই স্ট্রাকচার এবং কন্টেন্ট করার জন্য আমরা একটা ম্যাটেরিয়াল ইউজ করি, আমরা সেটার নাম হচ্ছে যে HTML, ওকে। আপনি যদি HTML বুঝেন তাহলে আপনি কি স্ট্রাকচার করতে পারবেন, যদি আপনি HTML বুঝেন আপনি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। আবার মনে করেন যে ধরে নিলেন আপনি স্ট্রাকচার বুঝেন, কন্টেন্ট বুঝেন, তার মানে আপনি HTML পারেন, তাহলে একটা পোর্শন আপনার শেষ। আপনি মনে করেন বিল্ডিংয়ের স্ট্রাকচার আপনি করে ফেললেন, একটা স্কাল আপনার কাছে আছে। আবার স্কালের মধ্যে যদি কি দিলে সুন্দর হয় আপনি জানেন, এটা এই বিল্ডিং যদি স্ট্রাকচার হয়, ইট থাকে, ফিলার থাকে, এটার মধ্যে কি দিলে সুন্দর আপনি জানেন, সেটা মনে করেন ডিজাইনিং পার্ট। সেটা কি ডিজাইনিং পার্ট বা প্রেজেন্টেশন পার্ট সেটা। এবার এই প্রেজেন্টেশন পার্ট আমরা মনে করেন যে একটা সাইড আমরা করলাম, মনে করেন কথার কথা সাইডটা দেখতে এরকম, প্রফেশনাল কিছু এখানে আসতেছে না, দেখতে ভালো লাগতেছে না। আর এরকম একটা সাইড যদি আপনি ইউজাররা দেন তাহলে সে কি বুঝবে আসলে এখান থেকে? এটা যদি এরকম থাকে তাহলে অনেক কিছু বোঝা পসিবল আসলে। এরকম করে আনার জন্য তখন এটাকে হচ্ছে কি এইরকম যে লুকটা আসতেছে এই লুকটাকে বলা হয় প্রেজেন্টেশন লেয়ার। কি বলা হয়? প্রেজেন্টেশন লেয়ার। এই প্রেজেন্টেশন লেয়ারে দুইটা কাজ করে, একটা হচ্ছে ডিজাইনিং কাজ করা হয়, একটা হচ্ছে ডিজাইনিং যে বিহেভিয়ারগুলো আছে এই বিহেভিয়ারে কোনো চেঞ্জ আনতে চাইলে সেই চেঞ্জটা আনা পসিবল। মনে করেন হচ্ছে যে এখানে স্ট্রাকচারে বললাম কি লোগোটা এখানে থাকবে, মেনু বারটা এখানে থাকবে। এবার প্রেজেন্টেশন লেয়ারে এসে দুইটা ভাগ বললাম, প্রথমটা ডিজাইনিং বললাম, রাইট? ডিজাইনিং বললাম কি এটার কালার কি হবে, হেডারের কালার কি হবে, এগুলা কি লেখাগুলো একটু কি ছোট হবে না বড় হবে, মাউস পয়েন্টার নিলে লেখাগুলো কি সাদা হবে না কালো হবে, এগুলো বলে দিলাম। এবার মনে করেন একটা কিছু বিহেভিয়ারে চেঞ্জ হবে, মনে করেন যেমন যদি বলি যে আমরা না কিছু বিহেভিয়ারে চেঞ্জ করবো, যে আমি ক্লিক করলে এখানে কোড এডিটর লেখাটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আবার মনে করেন যে আমি যখন অ্যাসল করতেছি এটা একটু স্লো করে যাবে, একটু ফাস্ট করে যাবে, আবার আমি ক্লিক করলে অন্য একটা পেজে ধুম করে লাভ দিয়ে যাবে না কেমন যাবে, এই যে কিছু বিহেভিয়ার চেঞ্জ করতেছি, এই চেঞ্জ করার পার্টটাও আসলে কি প্রেজেন্টেশনের পার্ট। তাহলে প্রেজেন্টেশনের দুইটা পাচ্ছি, একটা হচ্ছে ডিজাইনিং পার্ট, ডিজাইনিংটা পাচ্ছি, আবার হচ্ছে কি যদি এখানে কোনো ডিজাইনের মধ্যে কোনো চেঞ্জ চাই, রিয়েল টাইম কোনো চেঞ্জ, সেই চেঞ্জটাও আমরা কি এই প্রেজেন্টেশন লেভেলে পাচ্ছি। এই কাজগুলো করার জন্য আমাদের আরও দুইটা ল্যাঙ্গুয়েজ বা দুইটা ম্যাটেরিয়ালস আমাদের শিখতে হবে, একটা নাম হচ্ছে কি CSS, একটা নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ওকে। CSS দিয়ে আমরা ডিজাইনিং পার্টটার কাজ করতে পারবো, আর ওই ডিজাইনিং এবং স্ট্রাকচার দ্যাট মিনস ওয়েব পেজের মধ্যে আপনি যদি হচ্ছে যে স্ট্রাকচার কন্টেন্ট করে তার মধ্যে ডিজাইন দিয়ে দেন, একটা ওয়েব পেজ কিন্তু তৈরি হয়ে গেছে আপনার, হ্যাঁ। সেই ওয়েব পেজের মধ্যে আপনার যদি কোনো ধরনের রিয়েল টাইম চেঞ্জ দরকার হয় উইদাউট ব্যাকএন্ড, উইদাউট কি ব্যাকএন্ড বা উইদাউট হচ্ছে যে PHP, পাইথন, জাভা, ডট এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া যদি আপনি কোনো চেঞ্জ চান রিয়েল টাইম, অথবা আপনি কোনো অপারেশনাল কাজ রিয়েল টাইম করে ফেলতে চান, তাহলে আপনার লাগবে হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট, ওকে। তাহলে জাভাস্ক্রিপ্টটা পড়তেছে কোন পার্টের মধ্যে? প্রেজেন্টেশন পার্টের মধ্যে। এরপর মনে করেন আপনি কোড করলেন, একটা एग्जांपल জাভাস্ক্রিপ্টে চেঞ্জের একটা চেঞ্জের এক্সাম্পল অনেক আসতে পারে। যেমন এখানে এই যে ধরেন এটা আপনার মনে করেন জাভাস্ক্রিপ্ট দিয়ে করে রাখছে, ওটা এক্সাম্পল, কথার কথা, যে এটা ক্লিক করলে 2 নম্বর পেজে যাবে, ক্লিক করলে 3 নম্বর পেজে যাবে, এরকম এই ধরনের চেঞ্জের কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা পসিবল। অথবা এখানে আমার একটা বাটন আছে, সেই বাটনটা ক্লিক করলে এক 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 করে বাড়তে থাকবে, একবার ক্লিক করলে একবার বাড়বে, যদি মনে করেন এদিকে একটা মাইনাস আইকন থাকে সেখানে ক্লিক করলে এক এক করে কমবে। এই যে কিছু রিয়েল টাইম চেঞ্জ, এই চেঞ্জগুলো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে
করতে পারবো। ক্লিয়ার? মনে রাখছে এখানে আমি কথার কথা যে আপনি HTML দিয়ে একটা স্ট্রাকচার বানালেন, সেটা দেখতে ক্যালকুলেটরের মতো। এরপরে CSS দিয়ে ডিজাইন করলেন, দ্য রিয়েল টাইম এটা ক্যালকুলেটরের মতো লাগতেছে। এবার সেটার মধ্যে মনে করেন 1+1 = 2 আপনি করবেন, তখন আপনার লাগবে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট। কিন্তু স্যার আমরা যতক্ষণ বললাম যে প্রোগ্রামিং অংশটা করতে যে ব্যাকএন্ডে এবার হচ্ছে কিছু কিছু অপারেশন জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডে পসিবল। ওকে, এইটা কিছু কিছু ব্যাপারটা এখন ব্যাপক হয়ে গেছে যখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের অনেক বেশি ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরি চলে আসছে। আমরা যেমন হচ্ছে এখানে কিছু ফ্রেমওয়ার্ক লাইব্রেরির ব্যাপারে আমরা কথা বলছিলাম। এই যে এই ফ্রেমওয়ার্ক লাইব্রেরিগুলো শিখলে আপনি আরো বেশি অপারেশনের কাজগুলো ফ্রন্ট এন্ডে করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? তার মানে স্যার জাভা জি। দিয়ে হচ্ছে আমি ফ্রন্ট এন্ড আর যে ব্যাক এন্ড দুটোটাই না, ব্যাক এন্ড করতে পারবো না, ব্যাক এন্ড করতে না। সব অপারেশন ব্যাক এন্ডের না, কিছু অপারেশন ফ্রন্ট এন্ডের আছে। সব অপারেশন ব্যাক এন্ডের না, ঠিক আছে? 1+1 যোগ করলাম, হ্যাঁ। এটা তো অনেকটা ব্যাক হ্যাঁ, এন্ড। আপনি দেখেন এখানেও একটা কনফিউশন তৈরি হচ্ছে যে 1+1 যোগ করলাম, এটা একটা অপারেশন, কিন্তু 1+1 আমরা যখন স্টোর করতে যাব এটা আরেকটা অপারেশন। ওই স্টোরেজের কাজটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো না। স্টোরেজের কাজটা আমার করতে হবে তখন আবার কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, লাইক PHP, পাইথন, রুবি, .NET, জাভা এগুলো দিয়ে। ক্লিয়ার বিষয়টা? ক্যালকুলেশনটা করতে হবে। জি, ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা করতে পারবো। ওই যে কিছু অপারেশন আমরা কি ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে করে ফেলতে পারবো, আবার কিছু অপারেশনের জন্য আমাদের অবশ্যই যেতে হবে কোথায়? ব্যাক এন্ডে। ওকে, জাস্ট আপনার কোশ্চেনটা ভালো হয়েছে, কোশ্চেনটার কারণে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হলাম। তাহলে এখন স্যার জি, এটা যে আপনি জাভা স্ক্রিপ্টে স্টোর করতে পারবেন। না স্টোর করতে পারবো না। স্টোর করতে গেলে তারা আবার হচ্ছে যে চলে যেতে হবে ব্যাক এন্ডের কোনো একটা ল্যাঙ্গুয়েজের কাছে। ওকে, তাহলে আমরা এক্সাম্পল যদি আবার দিই, যেমন সেখানে একটা আমরা ক্যালকুলেটরে সার্চ দিই, চলেন। এটা একটা ক্যালকুলেটর, হ্যাঁ। এটা কিন্তু যদি আপনি শুধু HTML দিয়ে করেন এটা কিন্তু এরকম থাকবে না, এটা আরো অগোছালো থাকবে। আপনি বলতে পারেন যে এখানে একটা বসবে, এখানে 2 বসবে, এখানে কি গুণভাগ এগুলা বসবে, এগুলো আপনি বলে দিতে পারবেন, কিন্তু সুন্দর ডিজাইনটা আসবে না। ডিজাইনটা আসবে কিসের মাধ্যমে? CSS এর মাধ্যমে। এরপর বলেন যে এখানে 1 ক্লিক করলে এখানে 1 উঠে যাবে, এটা এক তো দেখতেছি, কিন্তু এখানে 2 উঠে যাবে। এই যে রিয়েল টাইম কিছু চেঞ্জ, এই চেঞ্জগুলো আমরা করতে পারবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। ওকে, এরপরে এখানে মনে করেন যোগ 2 ইকুয়াল দিলাম, এই যে রিয়েল টাইম চেঞ্জ, এটা আমরা করতে পারবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। এবার আপনার যদি মনে হয় যে 14 আপনি স্টোর করবেন কোথাও, তখন আবার আপনার লাগবে হচ্ছে ব্যাক এন্ডের কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঘটনা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, ফাইন। স্যার এই কাজটা জাভা আর কি কি করতে পারেন জাভা ছাড়া? কে কে পিসি কাজ। কোনটা? এই রিয়েল টাইম কাজগুলো জি স্যার। এটা প্রোগ্রামিং ব্যাক এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে পসিবল। তবে হচ্ছে ব্যাক এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যত কম যাবেন তত আপনার সাইটটা বেশি ফাস্ট হবে, যেটা আমরা গতকালকে বলছিলাম। এখন দেখেন এখানে হচ্ছে যে আমরা যে কোডগুলো করতেছি, এই কোডগুলো সবগুলোর আউটপুট আমরা দেখতে পাই কোথায়? এই ব্রাউজারে দেখতে পাই। আমরা এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্টের কথা বললাম না, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই যে এইগুলো দিয়ে আমরা যে কোডগুলো করব, এই কোডের আউটপুট আমরা সরাসরি আমরা কোথায় দেখতে পাবো? ব্রাউজারে দেখতে পাবো। এই ব্রাউজার দেখেন তো, এই ব্রাউজারের কোডগুলো রান করার জন্য থার্ড পার্টির কোনো অ্যাপ্লিকেশন দরকার নেই, মানে মাঝখানে কোনো দেওয়াল নাই, সরাসরি রিলেশন, একদম সরাসরি, একদম ফেস টু ফেস রিলেশন। আবার একটা জিনিস দেখেন তো, একটা ফেস টু ফেস রিলেশন একটা জিনিসের সাথে, আর আরেকটা জিনিসের সামনে মাঝখানে কোনো একটা বাধা আছে, ওই বাধাটা অতিক্রম করে তারপরে আসতে হয়, তাহলে কোনটা তাড়াতাড়ি কাজ করবে? যেটা ফেস টু ফেস কাজ আছে সেটা দ্রুত কাজ করবে না? এখন মনে করেন যে এখানে আমি 1 ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট যদি কাজ করে তাহলে সরাসরি এখানে 1 উঠে যাবে, কোনো মাঝখানে কোনো মানে বাধা নাই, কোনো দূরত্ব নাই। আবার যে আপনি এই 1 ক্লিক করে এখানে 1 উঠানোর কাজটা যদি কোনো একটা ব্যাক এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন, তো এটার মধ্যে একটা থার্ড পার্টি সফটওয়্যারে কাজ করবে, তখন এটার একটা লোডিং টাইমটা বাড়বে। তখন আবার একটু কোড, যখন অনেক কোডে হবে, তখন আবার যেটা একসময় মনে হতো না কোনো সময়ের ব্যাপার, সেটা একটা সময় সময়ের ব্যাপার হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য যতটাই ব্যাক এন্ডে কম যাওয়া যায়, ফ্রন্ট এন্ডের প্রসেসিংগুলো কমপ্লিট করে ফেলা যাবে, তত আপনার সাইটটা ফাস্টার হবে। আর এখন টেকনোলজিটা ওই রকমই যাচ্ছে। ওকে, এরপর আসতেছে হচ্ছে বিহেভিয়ার লেভেল। হ্যাঁ, বিহেভিয়ার লেভেলের ম্যাটেরিয়ালসটা কি দেখেন তো, ব্রাউজার। বিহেভিয়ার লেভেল কোনটা? এই যে আমরা যেটা দেখতেছি, আমরা কাজ করতেছি, এটা হচ্ছে কি এটাকে আমরা দেখব যে বিহেভিয়ার লেভেল। সোর্স থেকে। কোনটা কোনটা? সোর্স থেকে দেখা যাবে কি কি? আপনার ফ্রন্ট এন্ডে যে কাজগুলো। হ্যাঁ, এগুলো সোর্স থেকে দেখা যাবে। এই যে আমরা এই সোর্সে আসেন, এখানে দেখা যাবে, সরি, এই যে সবই দেখা যাচ্ছে। ঘটনা ক্লিয়ার? তাহলে
Okay. এখান থেকে অনেক কিছু কপি টপি করে তো কাজ করা যায় ও চিন্তা বাদ দেন, আগে চিন্তা আসেন আপনি যদি রাখ। তাহলে হচ্ছে যে ওয়েব ডিজাইনিংটা শিখার ওখানে আমরা কি তিনটে স্টেপে ভাগ করলাম, যে কি কি বা পার্ট অফ ওয়েব ডিজাইনিং কয়টা, তিনটা। স্ট্রাকচার এবং কন্টেন্ট এই লেভেলে আছে হচ্ছে কি শুধুমাত্র HTML। এরপরের লেভেলটার নাম হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ার। এখানে আছে দুইটা ল্যাঙ্গুয়েজ, একটা CSS, একটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। এগুলো করার পরে কোডিং, এগুলো করার পরে আপনার ওয়েবসাইট রেডি বা আপনার কোডিং ডান। তখন আপনার এটা দেখতে হবে যে আমি যেটা কাজ করলাম এটা দেখতে কেমন। সেই লেয়ারটাকে বা লেভেলটাকে বলতেছি কি বিহেভিয়ার লেভেল, আর এই লেভেলের উপাদান হচ্ছে কি ব্রাউজার। ঘটনা ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এখান নিয়ে আশা করি আর কোনো কুইরি আপনাদের নাই। তাহলে এখন যদি মনে করেন যে আমরা HTML দিয়ে কোড করি, আর আমার যদি আপনারা যদি বলে যে ভাই আমার স্ট্রাকচারটা দেখান, তাহলে আপনি কিসের কোড দেখাবেন? HTML এর কোড দেখাবেন, সহজ হিসাব। এরপর যদি বলি যে ডিজাইনটা দেখান, তাহলে কিসের কোড দেখাবেন? CSS এর কোড। হ্যাঁ, এরপর যদি অপারেশনের কাজগুলো দেখান, তাহলে কি জাভাস্ক্রিপ্ট এর কোড। সহজ হিসাব। এবার যে HTML দিয়ে কোড করলে এটার একটা নাম আছে, এটাকে বলা HTML দিয়ে যদি কোড করে এটাতে স্ট্রাকচার হচ্ছে, কন্টেন্ট হচ্ছে। এটা আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে মার্কআপ। সেটার নাম হচ্ছে কি মার্কআপ। HTML দিয়ে কোড করলে যে ফাইল তৈরি হবে সেই ফাইলকে আমরা বলতে পারি কি মার্কআপ ফাইল বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা বলা যায় বা মার্কআপ বলতে পারি। এবার আপনারা যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি মার্কআপটা দেখান আপনার সাইডের, তাহলে আপনি কি করবেন? HTML কোডটা দেখাবেন। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তো এটা নিয়ে আশা করি আর কারো কোনো ঝামেলা থাকার কথা না, ঝামেলা নাই। ওকে, আমরা এখানে কিছু পাচ্ছি। আমরা এখানে HTML পাইছি না? HTML আমাদের ওয়েব ডিজাইন শেখার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ কোনটা তাহলে? HTML। তাহলে আমরা HTML দিয়ে শুরু করে দিই, চলেন। এই HTML শুরু করার আগে আমরা HTML শুরু করলে কোড ধরতে বেশি সময় আমাদের লাগবে না। এই কোড ধরলেই আমাদের টাইপিং একটা বিষয় চলে আসবে, আর টাইপিং আসলেই আমাদের হচ্ছে কি কে ফাস্ট, কে লাস্ট, কে দ্রুত, কে স্লো, এটা একটা বিষয় চলে আসবে। আর আমরা চাই যে হচ্ছে যে কি সবাই সেম লেভেলে যাব। সেম লেভেলে যাইতে হলে আমি যদি হচ্ছে কি 1 মিনিটে 2টা লাইন লিখি, আপনারা 1 মিনিটে 2টা লাইন লিখতে হবে। সবার 1 মিনিটে 2টা লাইন লিখতে হবে। তাহলে হচ্ছে সবার একটা লেভেলে আসতে হবে না? এখন আমি যদি স্লো হই, এটা কিন্তু আমি নিজেই জানি, আমার প্রুভ করাতে কিছু নাই, আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার কিছু নেই যে ভাই ওই স্লো। আমি স্লো হলে আমিই জানি। এই যে স্লো বা আমার যদি কোনো লিমিটেশন থাকে, এটা নিয়ে হচ্ছে কি মন ছোটো করার কোনো দরকার নাই, ক্লাস মিস দেওয়ার দরকার নাই। জাস্ট বাসায় একটু সময় দিয়ে প্র্যাকটিস করে এটা রিকভার করে নেন, চাইলেই পসিবল। হ্যাঁ, আমি এত ডেলি 5 মিনিট কম্পিউটার চালাইতাম, হয়তো বা সপ্তাহে একদিন চালাইতাম, ওটা থাক, বাদ দেন। এখন থেকে প্রফেশনালি চালান। ওকে, আমার যদি 2 ঘন্টা যদি চালাই, 2 ঘন্টা চালাইলে যদি হচ্ছে কি আমার প্রবলেমগুলো রিকভার হবে, তাহলে 2 ঘন্টা চালান। যদি মনে হয় যে না আমার হচ্ছে 5 ঘন্টা চালাইলে আমার প্রবলেমগুলো রিকভার হবে, আমি দ্রুত সলভ করতে, তাহলে 5 ঘন্টা চালান। আপাতত একটু কষ্ট করেন, শুরুর দিকে যদি একটু কষ্ট করেন, তাহলে পরবর্তী স্টেপগুলো ইজি হবে। এখন যদি একটু যদি হচ্ছে যে ফাঁকি দেন, তাহলে এগুলো একটু কঠিন হয়ে যাবে আসলে বিষয়গুলো। এটা শেখার ক্ষেত্রে একটা মোটামুটি একটা অবস্থায় আসতে হলো। আবার আপনি যখন হচ্ছে শিখবেন এবং রেগুলার কাজ করতে থাকবেন, এটা অটোমেটিক বেড়ে যাবে। এটা আমি নিজে পার্সোনালি হচ্ছে একদম মানে প্রফেশনালি কোথাও বসে টাইপিং শিখি না, কিন্তু কাজ করতে অটোমেটিক্যালি হচ্ছে। এই যে আমরা যে মোবাইলে চ্যাটিং করি না, এটা কেউ শিখে দিছে, এটা টিক 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 আঙুলে দেখা যায় না অনেকে টাইপিং যে করে, অটোমেটিক বিষয়গুলো। আপনারা একটু রাইট ওয়েতে ফ্লো নিয়ে কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে। প্র্যাকটিসের বিষয়, রাইট। এগুলো করার জন্য হচ্ছে অনলাইন অনেক টুলস আছে, যেমন হচ্ছে আমরা একটা টুলস দেখাছিলাম কি যে typingclub.com, এটা খুবই সুন্দর একটা সাইট। এছাড়া আরও অনেক সাইট আছে। আপনি বসে বসে যদি একটা সময় দেন, আপনি যদি বেশি না 3-4 দিনে যদি একটা টানা কোড করতে পারেন, মানে টাইপিং করতে পারেন 4 ঘন্টা 5 ঘন্টা করে, এনাফ। এরপরে দেখবেন যে আগুন হয়ে যাচ্ছে। ঘটনা বোঝা যাচ্ছে? ওকে ফাইন। আমরা হচ্ছে যে ওয়েব ডিজাইনিং শেখার ক্ষেত্রে ফার্স্ট যে লেয়ার আমাদের বা লেভেল, সেটা হচ্ছে কি আমাদের বললাম স্ট্রাকচার এবং কন্টেন্ট, আর এই লেয়ারের কম্পোনেন্ট হচ্ছে যে HTML। তাহলে আমরা HTML নিয়ে আলোচনা শুরু করে দিই, চলো। যে কোনো জিনিসে যাওয়ার আগে তার একটু ইতিহাস দেখা দরকার। HTML হচ্ছে কি এখন পর্যন্ত 7টা স্টেবল ভার্সন আমরা পাচ্ছি। সেমন হচ্ছে যে কি একটা যদি ভাষার নাম আমরা বলি, এখানে সালগুলো হচ্ছে যে আপনারা অ্যাভয়েড করতে পারেন। এই সাল নিয়ে হচ্ছে যে অনেক বেশি হচ্ছে যে কন্ট্রোভার্সি আছে। আমরা শুধু হচ্ছে ভার্সনগুলোর নাম দেখি। HTML 1.0, 2.0, 3.0, 3.2, 4.01,
0, এটার সামনে আবার একটা এক্স আছে, XHTML 1.0, তারপরে হচ্ছে লেটেস্ট যে ভার্সনটা আমরা পাচ্ছি এটার নাম হচ্ছে কি HTML 5। এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন। এরপরে হচ্ছে যে এখন স্টেবল কোনো ভার্সন নাই, যেহেতু ফুল রিলিজ এরকম কোনো এখনো ভার্সন নাই। এখন HTML 5 এ কাজ হচ্ছে, এটা খুবই ভালো। এখানে হচ্ছে যে ওয়েবের এখন পর্যন্ত আমাদের যা যা দরকার এগুলো সবই আমরা এখানে পাচ্ছি আর কি আলটিমেটলি। ওকে, তো আমরা এইটাই আমরা যদি কোড করি তাহলে আমরা HTML5 এ আমরা কোড করব, আর আমরা HTML5 স্ট্যান্ডার্ড মেনটেন করে সব কোড আমরা শিখব। তাহলে যদি আমরা এটা আমরা এনশিওর করতে পারি তা আমরা যে হচ্ছে আমরা ওয়েবের লেটেস্ট টেকনোলজি নিয়ে আমরা কাজ করব। ওকে, জি লেটেস্ট হচ্ছে যে 7 নাম্বারটা HTML5। হ্যাঁ XHTML, এটা HTML আরেকটা ভার্সন এটা। হ্যাঁ এটার নামে হচ্ছে এটা XHTML 1.0, এটা আরেকটা ভার্সন, এগুলো সবগুলো একটা ভার্সনের নাম আর কি। ওকে, এরপর হচ্ছে এখানে আমরা হিস্টোরি অফ HTML যদি লিখি এবং এখানে এসে যদি একটু এটা পেস্ট করি দেখি কি দেয় আমাদেরকে। এটা একটু পড়ি আমরা একটু। হ্যাঁ, দ্য ফার্স্ট ভার্সন অফ HTML ওয়াজ রিটেন বাই টিম বার্নার্স-লি ইন 1993। এখানে কি ছিল 91, এই জন্য বলছিলাম যে কি সালগুলা একটু কি ইসি কোড। আমি এখান থেকে সালগুলো বাদ দিয়ে দিই, এই সালগুলা ঝামেলা। এটা থাক, এটা ঠিক আছে। ওকে, 1993 সালে টিম বার্নার্স-লি HTML-টা কি লিখেন, মানে ওটা HTML-টা আলটিমেটলি হচ্ছে টিম বার্নার্স-লি নামে একজন লোক, তিনি হচ্ছে HTML-টা কি আবিষ্কার করে বা তৈরি করে। কত সালে? 1993 সালে। হ্যাঁ, সিন্স দেন দেয়ার হ্যাভ বিন মেনি ডিফারেন্ট ভার্সন অফ HTML। আমরা ভার্সনগুলো দেখলাম, অনেকগুলো ভার্সন আছে। দ্য মোস্ট widely used version throughout the 2000 was HTML 4.1। এর আগে পর্যন্ত কি 4.1টা অনেক বেশি ইউজ হয়েছে, which become an official standard in December 99। এটা ডিসেম্বর 99 কি অফিসিয়াল স্ট্যান্ডার্ডে চলে আসছে। আদার ভার্সন হচ্ছে কোনটা? XHTML। এই HTML 4.1 এর পরে আরেকটা ভার্সন আছে XHTML। হ্যাঁ, XHTML এর কিন্তু আর কোনো ভার্সন আসেনি, XHTML একটা ভার্সনে আসছিল, এরপরে এটা কি ফিক্সড আছে এখন পর্যন্ত এটা। এরপরে হচ্ছে যে ওয়াজ রিরাইট অফ HTML অ্যাজ অ্যান XML ল্যাঙ্গুয়েজ। এই HTML এর একটা ভার্সন যেটা হচ্ছে কি XML ল্যাঙ্গুয়েজে XML ল্যাঙ্গুয়েজ, এটা আরেকটা ফরম্যাট ল্যাঙ্গুয়েজের, সেই ফরম্যাটের সাথে কাজ করার জন্য আসলে HTML কে একটু কনভার্ট করে লেখা হয়েছে, সেটার নাম হচ্ছে কি XHTML। এগুলো দেখতে সবই হচ্ছে যে মনে করেন হচ্ছে যে একই জিনিস, মানে ওই একবার এ চোখ বন্ধ করে দেখতেছে, একবার এ চোখ বন্ধ করে দেখতেছে, এরকম একটা বিষয় আর কি। জিনিস একটাই, জাস্ট নামগুলো চেঞ্জ করতেছে, কিছু কিছু জায়গায় মেজর কিছু চেঞ্জ আছে আর কি, মেজর আছে মাইনর আছে, জাস্ট হালকা কিছু চেঞ্জ। ওকে, তাই আমরা একটু তো ক্লিয়ার। তাহলে এটা যদি আমরা সহজভাবে আরো একটু বোঝার চেষ্টা করি, HTML-টা কে তৈরি করছে? টিম বার্নার্স-লি নামে একজন লোক 1993-তে হচ্ছে এটা কি লিখছে। দেখা যাচ্ছে অন্য কোথাও গেলে দেখবেন সালটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এই লোকের নামটা ঠিকঠাকই থাকবে। তাহলে সাল যাই থাক, আমরা এই লোকটার নিয়ে একটু গুগলে সার্চ করি। চলো, এটা হচ্ছে এই লোক। ওকে, টিম বার্নার্স-লি, এখানে তার হচ্ছে শর্টকাট একটা দেওয়া আছে। ওকে, ওনার হচ্ছে ব্রিটিশ নাগরিক, তার হচ্ছে তার বাচ্চা আছে কয়টা? 2টা, বাপ মাও ছিল 2টা, তারপরে ভাই বোন আছে হচ্ছে 1টা, আর বউ আছে হচ্ছে 2টা। ঠিক আছে, একদম প্রফেশনাল সব দিক দিয়ে। এরপর হচ্ছে যে উনি হচ্ছে যে ব্রন হচ্ছে 1995 67-এর, এখনো কিন্তু এন্ডিং কোনো ডেট নেই, তার মানে উনি এখনো কি বাইসে আছে। ওকে, এই লোক সম্বন্ধে W3C হচ্ছে অনেক ইনফরমেশন পাবেন। হ্যাঁ, এই লোক অনেক কাজ করে গেছে আমাদের ওয়েবের জন্য, হ্যাঁ আইটি ওয়ার্ল্ডের জন্য অনেক কাজ করা আছে, এই লোকের অনেক বড় অবদান আছে। এবং দেখেন উনি হচ্ছে যে CERN-এর অনেক নাম শোনা থাকতে পারে, CERN-এ কাজ করছে। আমরা যে WWW বলি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওখানে উনি কাজ করছে। মানে এগুলা সবই শুরুর দিকের থেকে ওনারা কাজ করছে। তো দেখা যাচ্ছে যে পুরো ওয়েবটাই এই লোকদের হাত ধরে হচ্ছে তৈরি হওয়া। ঠিক আছে, ওকে, তো দেখে রাখেন, যদি কোথাও দেখেন কারম বাজারে তাহলে হচ্ছে ধরে নিয়ে আসবেন। ওকে, আরো ইনফরমেশন আছে, আমরা চাইলে ঘটে ঘটে বের করতে পারি। এখানে HTML একটা ইনফরমেশন হিস্ট্রি দেওয়া আছে।
এখানে বলেছি কি 1.0 হচ্ছে রিলিজ 1993 সালে, এরপরে এখানে রিলিজ ডেটগুলো দেওয়া আছে আর কি এখানে। যাক এই হবে যাবে। আপনারা চাইলে তার বইয়ের ছবি দেখতে পারেন, আছে কিনা দেখি। এটা দেওয়া আছে, তো দুইটা থেকে একটাই আসবে নাকি? ও এইটার আগেরটা ছবি নাই, আফসোস। ফার্স্ট ভুলে গেলে কিন্তু হবে না, হ্যাঁ। আপনার হচ্ছে যে উনি যখন হচ্ছে যে এই ওনার সাথে ছিল, ন্যান্সির সাথে ছিল আর কি, তখন হচ্ছে যে HTML এর ভার্সন ছিল হচ্ছে যে এই পর্যন্ত শেষ। যখন নতুন বিয়ে করলো তখন ভাবলো যে হচ্ছে দুনিয়ার জন্য নতুন কিছু করা দরকার, তখন হচ্ছে যে আরেকটা ভার্সন নিয়ে আসলো। এবার হচ্ছে আরেকটা বিয়ে করা আগ পর্যন্ত এটা থাকবে মনে হয়। দোয়া করা যাতে বিয়ে আর না করে। না সেকেন্ড বইয়ের ক্ষেত্রে তো খালি একটাই করছে ভার্সন। স্যার ওইটাই তো সে মনে হচ্ছে ভালো ভালো দেখে মনে হচ্ছে তার কাছে বউ এখনো আছে, ল্যাঙ্গুয়েজ এখনো আছে। কিন্তু ফার্স্টের বইয়ের ক্ষেত্রে তো মেলাগুলো ভার্সন ছিল। অনেক ট্রাই করছে আর ওই পাঁচ মানানোর, ছড়া মানাতে পারে নাই। যে একটা তো সেকেন্ড বইয়ের ক্ষেত্রে ঠিকই আছে। হ্যাঁ খুশি আছে দেখেন, হ্যাঁ এই জন্য স্টেবল আছে আর কি। স্যার লোকটা ইন্টেলিজেন্টের সাথে সাথে অনেক চালাক। হ্যাঁ সে ট্রাই করছে লাইফে অনেকভাবে ইয়ে করতে, ট্রাই করতে করতে অনেকগুলো বানাইছে, এখানে কিছু হচ্ছে না, এরপর সবই চেঞ্জ করছে। আচ্ছা যাই হোক, এটা জাস্ট ফান। মেন কাজে আসি আমরা। তাহলে আমরা একটু বুঝলাম যে HTML কিছু কি ভার্সন আছে, কয়টা ভার্সন আছে? 7টা ভার্সন আছে। লেটেস্ট ভার্সন নাম হচ্ছে কি HTML5। আর এই HTMLটা যে লোক বানাইছে বা আবিষ্কার করছে বা হচ্ছে কি তৈরি করছে, ইনভেন্ট করছে, তার নাম হচ্ছে কি টিম বার্নার্স-লি। উনি যে ব্রিটিশ নাগরিক। হ্যাঁ ওকে ফাইন, একটু জানলে আমাদের অনেক জানা হয়ে গেছে। ওকে, আর যে HTML এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা লিখলে কিন্তু দেখতে সরাসরি এরকম থাকে না। আমি এটা কালকেও বলছিলাম, HTML যে ল্যাঙ্গুয়েজ বা CSS বা জাভাস্ক্রিপ্ট বা অন্য যে কোনো প্রোগ্রামে আপনি ল্যাঙ্গুয়েজ লেখেন না কেন, সেটা যদি ওয়েব বেস হয়, সেটা কিন্তু দেখতে কিন্তু সরাসরি এরকম থাকে না। এটাকে দেখতে এরকম আমরা দেখতে পাই কোথায় আসলে? ওয়েবে আসলে দেখতে পাই, বা ওয়েব পেজে আসলে দেখতে পাই, রাইট? এটা বুঝেন, আমাদের কোডগুলো কিন্তু দেখতে এরকম থাকে না, এরকম দেখতে পাই কোথায়? ওয়েব ব্রাউজারে আসলে দেখতে পাই, রাইট? ওকে, তাহলে আমরা বলতে পারি এরকম খুব সহজেই, আমাদের যে HTML, আমাদের যে CSS, আমাদের যে জাভাস্ক্রিপ্ট, যেগুলোর হচ্ছে কোডগুলো আমরা করি এবং সেটার এরকম সুন্দর আমরা ভিউ দেখতে পাই, আউটপুট দেখতে পাই, এই জন্যে আমরা এই ওয়েব ব্রাউজারকে বলতে পারি হচ্ছে যে HTML CSS জাভাস্ক্রিপ্টের সার্ভার। কি বলতে পারি? HTML CSS জাভাস্ক্রিপ্টের সার্ভার কাকে বলতে পারি? ওয়েব ব্রাউজারকে বলতে পারি। কেন ওয়েব ব্রাউজার বলতে পারি? কারণ হচ্ছে আমরা কোনো একটা কোড লিখলে সে কোডটা সরাসরি মনে করেন যে এখানে কোডটা হচ্ছে এরকম কিছু একটা, কথার কথা হচ্ছে কোডটা হচ্ছে কি এরকম কিছু একটা, আর সরাসরি এই কোডটা যদি আমার ইউজারকে এভাবে দেখাই, আলটিমেটলি তার সে আর তখন ইউজার নেই, তখন সে আর ডেভেলপার হয়ে যাবে। তাহলে দুনিয়ার সবাই ডেভেলপার, তাহলে আমারও ভাত নেই আপনারও ভাত নেই, শেষ। ওকে, এই কিন্তু ইউজারকে এরকম করে দেখাইতে হবে, এরকম করে দেখাইতে হলে তাহলে এই কোডটারে কি কনভার্ট করে এরকম একটা চেয়ারে আনতে হবে না? এই কনভার্টার কাজটা যদি আমাদেরকে দেয় তাহলে খেলা শেষ, তখন মাথা খারাপ হয়ে যাবে, কত জায়গায় জায়গায় কনভার্ট করে দিবেন আপনি। জি এই জন্য এই কাজটা করে দিয়েছে হচ্ছে কি ব্রাউজারের উপরে ছেড়ে দিয়েছে, সেই ব্রাউজারটা হচ্ছে কি কোডগুলো পরে যদি তার যদি মনে হয় যে কি এগুলো ওয়েবে কনভার্ট করার মতো বা ওয়েব ব্রাউজার রিড করার মতো কোড, তাহলে সে সরাসরি হচ্ছে কি আমাদেরকে কনভার্ট করে এই ধরনের আউটপুট দিয়ে দেয়, যে ধরনের আউটপুটের কথা কি এখানে কোডে লেখা থাকে। ওকে, সেই কনভার্টে কি ওয়ার্ডপ্রেসে না না না, ওয়ার্ডপ্রেসটা আলাদা ডিফারেন্ট জিনিস, ওটা আলাদা জিনিস। মানে ওয়ার্ডপ্রেস হোক, আপনার হচ্ছে HTML হোক, CSS হোক, জাভাস্ক্রিপ্ট হোক, PHP হোক, যা কিছু হোক না কেন, ওয়েব ব্রাউজারে যখন আসে সেটা হচ্ছে যে আপনার 3টা ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। এই ওয়েব ব্রাউজারগুলো 3টা ল্যাঙ্গুয়েজ চিনে, শুধু 3টা ল্যাঙ্গুয়েজ। কি কি? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই 3টা ল্যাঙ্গুয়েজ ছাড়া ওয়েব ব্রাউজার আর কিছু চিনে না। ওকে, বুটস্ট্র্যাপ এটার ভিতরে। এবার মনে করেন যে আপনি PHP দিয়ে একটা কাজ করলেন, বা হচ্ছে যে উনি বলছে ওয়ার্ডপ্রেসে কাজ করতে, ওয়ার্ডপ্রেসে কিন্তু PHP, তো আমরা ধরে দিলাম যে এটা PHP। কেউ পাইথন দিয়ে করলো, কেউ মনে করেন হচ্ছে যে কি জাভা দিয়ে করলো, কেউ .NET দিয়ে করলো, তাহলে ওগুলা দিয়ে করলে তো রান করতেছে, তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে ওগুলা কি ব্রাউজার চিনতেছে না? ওগুলা ব্রাউজার চেয়ে না, ব্রাউজারের কাছে যখন আসে তখন এটা কি HTML CSS জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে আসে। হ্যাঁ, কনভার্ট হয়ে আসে। ও কনভার্ট হওয়ার জন্য এখানে থার্ড পার্টি একটা সফটওয়্যার কাজ করে, চেঞ্জ হয়ে আসে। হ্যাঁ, যখন এরকম ফ্রন্ট এন্ডে চলে আসে বা ওয়েব ব্রাউজারে চলে আসে, তখন এটা কি HTML CSS জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে আসে। বড় যদি আসে স্যার, তাহলে ওই ল্যাঙ্গুয়েজগুলোতে করার দরকার কি? অপারেশনের কাজ কোথায় করবেন আপনি?
অপারেশনের কাজ তো করতে হবে আপনাকে। এইখানে হচ্ছে মনে করেন যে আপনি স্ট্রাকচারগুলো করে রাখলেন HTML CSS দিয়ে, হ্যাঁ। ওয়েব বেস হলেই HTML CSS জাভাস্ক্রিপ্ট লাগবে, ওয়েব বেস হলেই HTML CSS জাভাস্ক্রিপ্ট লাগবে। আর মনে করেন যে ওয়েব বেসে আপনি স্ট্রাকচারগুলো করে রাখলেন, এবার এটার ভিতরে অনেক অপারেশনের কাজ থাকবে না। অপারেশনের কাজ তো আর এখানে লোড হয় না, অপারেশনের কাজটা আমরা সাবমিট করার প্রসেস হয়, আমরা অ্যাড টু কার্ট দিলে প্রসেস হয়, আমরা হচ্ছে যে কোনো কিছু কেনাকাটার জন্য হচ্ছে যে আমাদের কার্ডে ইনফরমেশন দিলে প্রসেস হয়, রাইট। প্রসেসিংগুলোতে আমরা দেখি না, ওটা অপারেশনের প্রসেসটা হয়ে যায়। ওকে, আমরা যেটা দেখতে পাই সেটা আসছে, সেটা HTML CSS জাভাস্ক্রিপ্ট। আর যেটা দেখি না সেটা হচ্ছে কি অপারেশন। অপারেশনটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, অপারেশন তো আর এখানে লোড হয় না। ওকে, অপারেশনটা সাবমিট করার পরে অপারেশনগুলো শুরু হয়। যেমন আপনি ফেসবুকে লগ ইন করবেন, আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, সাবমিট করলেন, লগ ইন করলেন, তখনই অপারেশন শুরু হচ্ছে। অপারেশন কিন্তু লোড হয় না কিন্তু ব্রাউজারে, কোনো অপারেশনে ব্রাউজার লোড হয় না, জাস্ট এটা ক্লিক করার পরে জাস্ট একটা প্রসেস শুরু হয়, প্রসেস সাবমিট হওয়ার পরে আপনারা আবার একটা এরকম কি ওয়েব পেজ দেখা দিচ্ছে। ক্লিয়ার? ওয়েব পেজ দেখানোর পরে যদি সেটা ডাইনামিক হয় তাহলে যেখানে যেখানে কি ইনফরমেশন বসার, এখানে চেঞ্জেবল কোনো ভেরিয়েবল আছে সেখানে এসে এসে কি তার ডাটাগুলো চাহিদা অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী এসে এসে কি বসে যায়। কথা ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি, যদি আমরা HTML CSS জাভাস্ক্রিপ্টে কোড করি, এখান থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসতেছে না আমাদের, যেমন হচ্ছে PHP পাইথন এগুলো কিছু আসতেছে না, তাহলে যেহেতু আসতেছে না তাহলে সরাসরি ওই ওয়েব ব্রাউজার আমাদের করা কোডগুলো যেগুলো আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছি সেগুলো সরাসরি রান করতে পারে, সেগুলো সরাসরি কি করতে পারে, রান করতে পারে। যেহেতু এই ব্রাউজার সরাসরি রান করতে পারতেছে এই জন্য আমরা এই ব্রাউজারকে বলতেছি HTML CSS জাভাস্ক্রিপ্টের সার্ভার। ক্লিয়ার? একই জিনিসের কোড বিভিন্ন হতে পারে কিনা, যেমন যেমন আমি একটা প্রোগ্রাম দিলাম, সে একটা করলাম, হ্যাঁ আমাদের হ্যাঁ হতে পারে। এখন মনে করেন যে হচ্ছে যে আমি আপনাদের বললাম যে আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা শুধু এটা লিখে দেন, একটু লিখে দেন, আর ওনার কোড একরকম হতে পারে, আপনার কোড একরকম হতে পারে, বাট ল্যাঙ্গুয়েজ একইটা হতে পারে, এটা হতে পারে। দুনিয়ার সব বাইতে আবার একইভাবে সমানভাবে চিন্তা করে না, একজন মানুষ একভাবে চিন্তা করবে। ওকে, এবার মনে করেন যে এটার মধ্যে কোনো একটা অপারেশন আছে, সেই অপারেশনটা PHP দিয়ে করা, তাহলে সরাসরি এই ব্রাউজার এটা রিড করতে পারবে না, তো এটার মাঝখানে আরেকটা দেয়াল থাকবে, মানে আরেকটা সার্ভার থাকবে। যখন কোডগুলো আসবে ওই সার্ভার এটা কি রিড করবে, রিড করে এটারে কি কনভার্ট করে এই ব্রাউজারে পাঠাবে। ব্রাউজারে পাঠানোর পরে ব্রাউজারে সে সরাসরি কিন্তু এরকম ইন্টারফেস পাঠায় না, ব্রাউজারে কি পাঠাবে, ব্রাউজারে এরকম কোড পাঠাবে, তখন ব্রাউজার এটা পড়বে, করে কনভার্ট করবে, তারপরে এখানে কি এইভাবে সুন্দর একটা আউটপুট দিবে। ঘটনা ক্লিয়ার? তাহলে এখানে কি সার্ভার দুইটা কাজ করতেছে, একটা থার্ড পার্টি ওই সফটওয়্যার আর একটা হচ্ছে কি ব্রাউজার কাজ করতেছে, যদি সেটা ওয়েব বেস হয় আর কি। ক্লিয়ার? আর যদি আমরা যদি এখানে যদি শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করি তাহলে ওই যে সেকেন্ড একটা থার্ড পার্টি সফটওয়্যার ছিল সেটা আর আসতেছে না, সরাসরি ওয়েব ব্রাউজারে সেটার কোডটা পাচ্ছে, পড়তেছে, কনভার্ট করতেছে, আর এখানে রান করা হচ্ছে, শেষ। ঘটনা ক্লিয়ার? এই জন্য বলতেছিলাম হচ্ছে যে ফ্রন্ট এন্ডে যত বেশি প্রসেসের কাজ করা পসিবল তত আপনার সাইটটা কি হবে, ফাস্টার হবে। আর এখন ফাস্টার সাইটে দরকার আসলে। ওকে, তাহলে ঘটনা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। স্যার একটা ওয়েবসাইট স্লো হওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা হচ্ছে ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড বলা এখানে আসলে মুশকিল, অনেক বিষয় ডিপেন্ড করে। আপনার ওয়েবসাইটের হচ্ছে যে কি কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের উপরে ডিপেন্ড করে, এখানে যে সার্ভার আছে সেই সার্ভারের উপরে ডিপেন্ড করে। আবার আপনি যে ছবি আছে, হ্যাঁ ওইটাও সার্ভারের কথা বললাম, হ্যাঁ ছবি হচ্ছে কন্টেন্টের কথা বললাম এটা অলরেডি। এরপরে মনে করা হচ্ছে যে আপনার যে কোডটা করলেন সেই কোডিংটা কতটা আপনি স্মুথলি করতে পারতেছেন। এখানে যদি মনে করেন যে আপনি একটা কাজের জন্য 5 কোড লিখে রাখছেন, কাজ একটাই, তাহলে সে সবগুলো করতেছে, পড়তে পড়তে তার এখানে একটা সময় নষ্ট হচ্ছে, এটা আমরা গার্বেজ কোড বলতেছি বা এক্সট্রা কোড বলতেছি। অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে আসলে, শুধুমাত্র সরাসরি ল্যাঙ্গুয়েজের দৌড় দেওয়া যাবে না। আপনি মনে করেন যে এখানে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করেন কিন্তু আপনি প্রপারলি স্মুথলি ইউজ করেন তাহলে এটা ফাস্ট হবে। যেমন আপনি ফেসবুকের কথা ধরেন, গুগলের কথা ধরেন, এখানে কিন্তু ফিক্সড একটা ল্যাঙ্গুয়েজ নেই, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ মিক্সড আছে এখানে, তারপরে কিন্তু খুব ফাস্ট। ওকে, ওকে তাহলে আমরা এখন HTML সম্বন্ধে আরো একটা কিছু জানি। হ্যাঁ, এটা পড়েন এটা। এখানে আবার 1989 হ্যাঁ, এগুলো হচ্ছে শালগুলার একটা ঝামেলা আছে।
আমরা একটু সারগুলো চেঞ্জ করে দিই একটু, হ্যাঁ। এটা হচ্ছে আমি যখন তৈরি করছিলাম তখন গুগলেও ইমপ্রেশনগুলো গুগলে দিছিল, এখন গুগলে ইমপ্রেশন চেঞ্জ করে ফেলছে। কত সালের কথা? বেশি দিন আগের না, এটা চেঞ্জ করে, এটা হচ্ছে যে দেখা যাবে যে কয়েক পরে ওগুলো চেঞ্জ করে দিচ্ছে। স্যার এইখানে 89 দেওয়া আচ্ছা, এক জায়গায় একটা ইমপ্রেশন দেওয়া, এটা একটা কনফিউজিং এর জন্য এগুলো। আবার 90 সালে ডিস্ট্রিবিউশন সিস্টেমে আচ্ছা শুনেন, আমরা হচ্ছে যে এখানে সারগুলো স্কিপ করি একটু, হ্যাঁ। সারগুলা হচ্ছে যে এগুলা গুগল থেকে যেটা পান তখন সেটাই রাইট। এটা সারগুলো অ্যাভয়েড করে আমরা অন্য টপিকগুলো একটা পড়ি, হ্যাঁ। যেমন হচ্ছে যে এখানে প্রথম যে লাইনটা আছে এটা হচ্ছে HTML এর ফুল মিনিং। HTML ফুল মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা হচ্ছে HTML এর ফুল মিনিং। ওকে, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে দেবে বাই HTML কি, আপনি প্রথমে বলতে পারেন যে HTML ফুল মিনিং হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এতটুকু বললেই খেলা শেষ নেই, এখানে আরেকটু আছে। যেমন সেখানে বলছে কি ইটস এ ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ হু বিল্ড আপ ওয়েবসাইট স্ট্রাকচার এবং কন্টেন্ট। এটা আমরা একটু আগে দেখছিলাম না কি, স্ট্রাকচার এবং কন্টেন্ট একটা পার্ট, একটা লেয়ার দেখছিলাম, ওই বিজনেস শেখার প্রথম লেয়ার, সেই লেয়ারটার কাজ করছে কি HTML। আর এখন আমরা শিখতে আসছি কি, একটা ঘুরায় শিখতে আসছি HTML। তাহলে HTML দিয়ে কি করে? স্ট্রাকচার এবং কন্টেন্টের কাজ করে। ওই আগে যেটা বললাম এখনো কিন্তু একই জিনিসই পড়তেছি আসলে আমরা আলটিমেটলি। হাইপার টেক্সট মানে এটা আমরা শিখবো, আস্তে আস্তে পেয়ে যাবো, সমস্যা নেই, চলেন আবার একটু বুঝি, হ্যাঁ। এটা HTML-টা কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ফুল মিনিং। এরপর বলছি HTML-টা কি? ইট ইজ এ ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এইটুক দেখে কি বোঝা যায় বলেন তো? কোনো কিছু মাথায় আসে ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখলে? না স্যার আপাতত আসছে ক্লিয়ার না স্যার কি ট্যাগ স্যার এখানে দুটো জিনিস আসে, দেখেন এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওই যে আমি বললাম HTML দিয়ে কোড করলে ওইটার আমরা মার্কআপ বলতে পারি। জি আবার এখানে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কিসের উপরে বেস করে আছে? ট্যাগ ট্যাগের উপর। এতে বই আছে আপনার হচ্ছে যে HTML দিয়ে কোড করলে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর মার্কআপ ল্যাঙ্গুয়েজটা বেস করে আছে কার উপরে? ট্যাগের উপরে। আমি প্রথম কথাটা কি বলছিলাম? HTML দিয়ে কোড করলে, তাহলে দেখেন তো যে ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি ট্যাগের উপর বেসড করা আছে ওই কোডগুলো তাহলে সব কি? সবগুলো আসলে ট্যাগ। আমরা যে কোড করবো HTML এর সবগুলো আসলে একটা কি? ট্যাগ। সবই ট্যাগ। আপনি শুধু ট্যাগ লিখবেন আর হচ্ছে যে দেখবেন, দেখা যাবে যে প্রতিটা ট্যাগের কোনো না কোনো কাজ আছে, আর ওই ট্যাগের কারণে আপনার হচ্ছে একটা ওয়েব পেজের কি স্ট্রাকচার বিল্ড হয়ে যাবে, একটা ওয়েবসাইটের কন্টেন্ট বিল্ড হয়ে যাবে। ঘটনা ক্লিয়ার? খুবই সিম্পল জিনিস। আপনার হচ্ছে এই ট্যাগগুলো সবগুলো HTML এর পক্ষ থেকে ফ্রি ডিফাইন, অর্থাৎ এই ট্যাগগুলো HTML এর পক্ষ থেকে আগে থেকে নির্ধারিত। যে জিনিসগুলো আগে থেকে নির্ধারিত থাকে সেই জিনিসগুলো থেকে খুব সহজে বলে দেওয়া যায় না যে হচ্ছে যে এই সুইচের, মনে করেন যে এই সুইচগুলো এগুলো আগে থেকে ফিক্স করে রাখছে কেন কেউ, তাহলে এই সুইচগুলোর সাথে নিশ্চয়ই কোনো না কোনো একটা কানেক্টিভিটি আছে এই রুমের। তাহলে আগে থেকে নির্ধারণ করে দেওয়া আছে যে কোন সুইচ চাপলে হচ্ছে আপনার কি এসি চলবে, কোন সুইচ চাপলে লাইট চলবে। আরও ভাবে বলা আছে কি কোন সুইচ চাপলে কোন লাইট জ্বলবে। তার মানে হচ্ছে যে আগে থেকে ফ্রি ডিফাইন থাকলে তাদের এই সুইচে কোনো না কোনো কাজ ডিফাইন করে দেওয়া পসিবল। একইভাবে HTML যে ট্যাগগুলো আছে না, এগুলো যেহেতু ফ্রি ডিফাইন HTML এর পক্ষ থেকে আগে থেকে কি ফিক্সড করা বা নির্ধারণ করা, তাই এই ট্যাগগুলোর অনেকগুলো কাজ HTML এর পক্ষ থেকে আগে থেকে কি বলে দেওয়া আছে বিধায় আপনি যখন ট্যাগগুলো ইউজ করবেন তখনই হচ্ছে কি ওই ট্যাগ অনুযায়ী ওয়েবসাইটের স্ট্রাকচার বিল্ড হবে, ওই ট্যাগগুলো অনুযায়ী ওয়েবসাইটের কন্টেন্ট বিল্ড হবে। ক্লিয়ার? এরকম টোটাল কয় হাজার ট্যাগস? আচ্ছা আমরা একটু বোঝার চেষ্টা করেন, আজানটা শেষ হোক, হ্যাঁ। ওকে ওকে, HTML কি? এটা ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর HTML বলতে নর্মালি আমরা একটা সংজ্ঞা এখানে লেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে এরকম যে ইট ইজ এ ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা কি করে ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্ট বিল্ড করে। শেষ, এটুক কাজ। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি HTML দিয়ে ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্ট বিল্ড করা পসিবল। আর এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কি ট্যাগের উপর বেস করে তৈরি হওয়া একটা ল্যাঙ্গুয়েজ, ট্যাগের উপরে বেস করে তৈরি হওয়া একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, ট্যাগগুলো কি? ট্যাগগুলো হচ্ছে যে HTML এর পক্ষ থেকে ফ্রি ডিফাইন কিওয়ার্ড। ট্যাগ কি? HTML এর পক্ষ থেকে ফ্রি ডিফাইন কিওয়ার্ড। ফ্রি ডিফাইন ওয়ার্ডটা কি সবাই বুঝি? ফ্রি ডিফাইন মানে আগে থেকে নির্ধারিত, এটা হচ্ছে কি ফ্রি ডিফাইন, আগে থেকে নির্ধারিত, এটা হচ্ছে কি ফ্রি ডিফাইন। অর্থাৎ আমরা যদি একটু সহজ বাংলা ভাষায় বলি যে HTML আগে থেকে যেসব কিওয়ার্ড কি
ফিক্সড করে রাখছে সেগুলাই হচ্ছে কি ট্যাগ। HTML আগে থেকে যেসব কিওয়ার্ড ফিক্স করে রাখছে সেগুলো হচ্ছে ট্যাগ। আর HTML যেগুলো হচ্ছে নিজেরা হচ্ছে মনে করেন যে জন্ম দিছে, সে তো জানে যে হচ্ছে কার কাজ কোনটা, অথবা সে চাইলে নির্ধারণ করে দিতে পারে যে কোন ট্যাগ কি কাজ করবে, রাইট? এই যে HTML অনেক ট্যাগ আছে তাদের, এবং সবগুলো ট্যাগের জন্য ওরা কোন না কোন কাজ কি ফিক্সড করে দিছে বা ফিক্সড করে রাখছে। এই ফিক্সড করা আলাদা আলাদা ট্যাগের আলাদা আলাদা কাজ থাকার কারণে আমরা ওয়েবসাইটগুলোর মধ্যে এত ভেরিয়েশন দেখতে পাই। এখানে এক একটা ট্যাগ দিয়ে এক এক ধরনের কি আউটপুট আসতেছে। স্যার নতুন নতুন তো আরো ট্যাগ উৎপাদন হচ্ছে না স্যার? হ্যাঁ, এটা যদি হয় তাহলে আরেকটা নতুন একটা ভার্সনের মধ্যে চলে আসবে। ওকে, ঘটনা বুঝতেছেন যে ট্যাগের ভেরিয়েশনের কারণে কিন্তু ওয়েবসাইটগুলোর এত ভেরিয়েশন আসে। যদি মনে করেন সব ট্যাগের যদি হচ্ছে একই রকম আউটপুট হতো তাহলে এত ধরনের ট্যাগও আসতো না, আবার এত ভেরিয়েশনও থাকতো না। এখন ট্যাগেরও অনেক ধরনের কাজ, এই জন্য ভেরিয়েশনও অনেক ধরনের বেশি। ঘটনা ক্লিয়ার? ওকে, এটা টিম বাটাসলি বানাইছে, কত সালে বানাইছে না বানাইছে এগুলো অলরেডি জানেন। তবে ফার্স্ট ভার্সনের নাম হচ্ছে কি HTML 1.0। এই ভার্সনগুলোর সাল নিয়ে ঝামেলা আছে, এগুলো গুগলে সার্চ করবেন। ওকে, ডান। এরপরে আমরা আরেকটু ডিপে যাই, চলেন। এই লাইনটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, এখানে ট্যাগ নিয়ে বলা হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগ কি? প্রথমে বলছিলাম কি HTML ট্যাগ কি। HTML ট্যাগ হচ্ছে যে কি HTML এর পক্ষ থেকে নির্ধারিত, HTML পক্ষ থেকে আগে থেকে নির্ধারিত কিছু হচ্ছে কি কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড। এখানে আরেকটু সুন্দরভাবে বলতেছে ওরা, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি HTML। একটু আগে দেখে আসলাম, ভুলে গেছে সবাই। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML ওইটাই। আবার এখানে বলছি ট্যাগ ইজ সিনট্যাক্স। ট্যাগ হচ্ছে কি একটা সিনট্যাক্স, যেটা আগে থেকে নির্ধারিত সেটা ওরা বলছে কি সিনট্যাক্স। মনে করেন আগে থেকে ফিক্সড একটা বিষয়, তার মানে তার একটা কাজ আছে, তার একটা ধরন আছে, যেটা নতুন করে আপনি তৈরি করবেন, আগে ছিল না, সেটা আপনি চাইলে অনেকভাবে তৈরি করতে পারেন। যেটা আগে থেকে কি তৈরি হয়ে আছে, কেউ না কেউ তৈরি করে দিছে, ওটার একটা কাজ আছে, তার মানে এটা একটা কি ধরন আছে। হ্যাঁ, তাহলে তারা আমরা একটা বলতে পারি এটা একটা কি সিনট্যাক্স। যেমন আপনি মনে করেন ম্যাথের কথাই বলেন, ম্যাথ অনেক ফর্মুলা আছে না, আগে থেকে ফিক্সড করা আছে, এটা আপনি রিইউজ করতে পারতেছেন। হ্যাঁ, আপনি চাইলে ওটার মতো এটা বানানো কিন্তু আসলে আমাদের পক্ষে পসিবল না। জি, ক্যাটাগরি বলতে পারেন, মানে আগে থেকে ফিক্সড। ওকে, তো ওইটার যেরকম ওই ফর্মুলাগুলো যেরকম একটা ইউজ আছে, আপনি চাইলে ওটা ইউজ করে কিছু একটা তৈরি করতে পারেন। একইভাবে এই ট্যাগও একটা কি সিনট্যাক্স, একটা ফর্মুলা। এই ফর্মুলাগুলো আপনি ইউজ করে কিছু একটা আপনি করতে পারবেন। ওই কারণে ওই ফর্মুলার কোনো একটা কাজ আছে। আপনার কাছে যদি 10টা ম্যাথের ফর্মুলা দেয় তাহলে 10টা ফর্মুলার কি 10 রকম কাজ আছে, তাই না? একইভাবে ট্যাগ যদি 10টা হয় 10টারই কি 10 রকম কাজ আছে। ঘটনা ক্লিয়ার? এখানে দেখেন তো ট্যাগ দিয়ে কি করতেছে, HTML স্ট্রাকচার এবং কি কন্টেন্ট তৈরি হচ্ছে না। ওকে, এই কথাটা এখানে আবার বলতেছে ইট ডিসক্রাইব, মানে ট্যাগ ডিসক্রাইব করতেছে হাউ টু শো এনিথিং ইন দ্য ব্রাউজার। এই যে আমি বললাম কি এগুলো হচ্ছে কি ট্যাগের মাধ্যমে এগুলো আসতেছে, তার মানে ট্যাগগুলো কি করতেছে আমার ওয়েব পেজে কোনো কিছু কীভাবে শো হবে, মানে কন্টেন্টগুলো কীভাবে শো হবে, স্ট্রাকচারগুলো কোথায় থাকবে, এটাকে ডিসক্রাইব করে দিচ্ছে ট্যাগ। ডিসক্রাইব করে দিচ্ছে কে? ডিসক্রাইব করে দিচ্ছে বা কে বলে দিচ্ছে? ট্যাগ বলে দিচ্ছে। তাহলে আমরা যদি এক কথা যদি আবার পরে চলে আসি, ট্যাগ কি? ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স। এটা HTML এর পক্ষ থেকে ফ্রি ডিফাইন, HTML এর পক্ষ থেকে কি আগে থেকে নির্ধারিত বা আগে থেকে তৈরিকৃত বা আগে থেকে কি ফ্রি ডিফাইন। এটা কি করতেছে, এটা HTML ব্রাউজারে কোনো কিছু কীভাবে শো হবে, ব্রাউজারে কোনো কিছু কোথায় শো হবে সেটা কি করে দিচ্ছে, ডিসক্রাইব করে দিচ্ছে, বলে দিচ্ছে বা কি দেখাই দিচ্ছে। ক্লিয়ার সবাই? ওকে, নাইস। এবার যেহেতু এটা একটা সিনট্যাক্স, তাহলে এটা সিনট্যাক্সটা কেমনে লেখে এটা আমরা জানতে হবে। জানতে পারলে অ্যাপ্লাই করতে পারবো, কাজ করতে পারবো। ওকে, তার আগে এখানে আরেকটা কথা আছে, চলেন। এই যে এখানে একটা কথা ছিল না, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে এই ল্যাঙ্গুয়েজে কি আছে? ট্যাগ আছে। কি আছে? ট্যাগ আছে। এবার দেখেন এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটা সংখ্যা নিয়ে আসছে, অল দ্য ট্যাগস আর টুগেদার কল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে সহজ হিসাব, ট্যাগের সমষ্টি হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে যদি বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, ও ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে ট্যাগের সমষ্টি। যে প্রথমে আমি বলছিলাম যে HTML এর যে ডকুমেন্টটা থাকে এটা আমরা বলতে পারি কি মার্কআপ বলতে পারি, বলছিলাম না? ওই জিনিসটা এখানে বলতেছে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? লেটার আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কোনটা? বাংলা ভাষা বর্ণ আর হচ্ছে বর্ণ থেকে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ হ্যাঁ, সেটা যে বুঝতে সুবিধা হয়, এটা নিয়ে কোনো আপত্তি নাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে সিনট্যাক্সটা বললাম, ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স। HTML এর পক্ষ থেকে আগে থেকে কি নির্ধারিত, আগে থেকে তৈরিকৃত। প্রতিটা ট্যাগেরই আলাদা আলাদা কি আছে,
কাজ আছে, প্রতিটা ফর্মুলার আলাদা আলাদা কি আছে, কাজ আছে। ওকে ফাইন, এটা বললাম কি ট্যাগ হচ্ছে সিনট্যাক্স। এবারে সিনট্যাক্স বলি বা আগে থেকে নির্ধারিত বলি, কিছু জিনিস আগে থেকে নির্ধারিত হলে যদি কিছু জিনিস আমরা বলতে পারি সিনট্যাক্স, আমরা যদি বলি ফর্মুলা আগে থেকে ফিক্সড করা, তার মানে তার একটা ধরন আছে অলরেডি। নতুন হলে তো আপনি যে কোনোভাবে করতে পারেন, কিন্তু আগে থেকে হলে তো আপনার জানতে হবে যে এটা কীভাবে হয়ে আসছে, এটা কাজটা কি বা কীভাবে লিখতে হয়, কীভাবে এটারে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে ইউজ করতে হয়, এটা তো শিখতে হবে আমাদের। সেই শিখাটা আবার আমরা শিখবো। চলো এটা একেবারে যারা আগে থেকে কিছুটা আইডিয়া আছে তারা তো ভালো, আর যাদের আমরা একদম আইডিয়া না তাদের জন্য বেশি ভালো, তারা একটু ভালো করে দেখেন। এটা হচ্ছে সিনট্যাক্সের শুরুর অংশ, এটা হচ্ছে সিনট্যাক্সের শেষের অংশ, আর এটা হচ্ছে সিনট্যাক্সের শুরু আর শেষের একসাথে অংশ। সিনট্যাক্সের শুরুর অংশ কীরকম, একটা লেজেন্ড থাকবে, একটা ক্যাটাটন থাকবে, এবং মাঝখানে ওই যে বলছিলাম HTML এর পক্ষ থেকে ফ্রি ডিফাইন কিছু কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের নামটা থাকবে। যেমন একটা কিওয়ার্ডের নাম হচ্ছে কি বডি, একটা কিওয়ার্ডের নাম কি বডি, এটা একটা HTML ট্যাগ। এই বডি যদি একটা ট্যাগ হয় এবং HTML এর পক্ষ থেকে আগে নির্ধারিত কোনো কিওয়ার্ড হয়, তাহলে তার আগে একটা কি দিতে হবে, আমরা যদি এটার ট্যাগ হিসেবে অ্যাপ্লাই করতে চাই, তার আগে দিতে হবে একটা লেস দেন এবং পরে দিতে হবে একটা গ্রেটার দেন। এটা একটা সিনট্যাক্সের একটা অংশ। সিনট্যাক্সের আরও একটা অংশ আছে, এবং সেই অংশটাকে বলা হয় এন্ডিং পার্ট, আর এটাকে বলা হয় স্টার্টিং পার্ট। এটারে বলা হয় ওপেনিং, এটারে বলা হয় ক্লোজিং। দুইটা নাম, স্টার্টিং, এন্ডিং, ওপেনিং, ক্লোজিং। ক্লিয়ার সবাই? আরও থাকতে পারে নাম এরকম, বা একটুকু আমরা শিখি। এবার দেখেন এখানে এন্ডিংয়ের ক্ষেত্রে বা ক্লোজিংয়ের ক্ষেত্রে একটা কি লেস দিন আছে, যেটা কি ওপেনিংয়েও ছিল। এবার হচ্ছে এন্ডিংয়ে আসলে একটা গ্যাটার দিন আছে, যেটা ওপেনিংয়েও ছিল। মাঝখানে ট্যাগ নেম আছে, যেটা হচ্ছে কি ওপেনিংয়েও আছে। তাহলে চেঞ্জটা কোথায়? ক্লোজিং থেকে এসে একটা চেঞ্জ আসে, সেটা হচ্ছে কি এই একটা কোপ নাকি স্ল্যাশ। ওকে ফাইন, এই স্ল্যাশটা দিলে এটা কি ক্লোজিং বোঝাচ্ছে বা এটারে এন্ডিং বোঝাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে কি, খেয়াল করেন, আমরা হচ্ছে যে যদি স্টার্টিং এবং এন্ডিং করতে চাই, এবং অথবা আমরা HTML ট্যাগ আমরা লিখতে চাই, তাহলে হচ্ছে কি স্টার্টিং এবং এন্ডিংয়ে দুইটাই কি সেম ট্যাগ হতে হবে বা সেম কিওয়ার্ড হতে হবে। হ্যাঁ, ট্যাগ নেম শুরু করলাম, ট্যাগ নেম কি শেষ করলাম। আমরা এখানে কি লেডিস গ্যাটার ইউজ করলাম, লেডিস গ্যাটার ইউজ করলাম, এখানে এটা কি স্ল্যাশ ইউজ করলাম। এই যে ট্যাগ নেম আমরা শুরু হচ্ছে এবং যে ট্যাগ নেম শেষ হবে, দুইটারই কি কিওয়ার্ড বা ট্যাগ নেম হতে হবে কি সেম। মানে একটা ট্যাগ নেমের এখানে আমরা দিলাম কি পি, তাহলে পি দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে পি দিয়ে শেষ করতে হবে। এমন কোনো সিস্টেম নাই যে হচ্ছে আপনি মনে করেন শুরু করলেন বডি দিয়ে আর শেষ করলেন মনে করেন পি দিয়ে, তাহলে এটা একসাথে হবে না। মানে লাইক এরকম বডি হ্যালো ওয়ার্ল্ড পি, এটা আসলে কোনো কিছু হলো না। কারণ ওই যে বললাম সিনট্যাক্স ফ্রি ডিফাইন আগে থেকে ফিক্সড করা, আগে থেকে ফিক্সড করে বলে রাখছে কি ভাই তুমি যদি হচ্ছে পি লেখো তাহলে পি দিয়ে শেষ করো, তুমি যদি বডি লেখো তাহলে বডি দিয়ে শেষ করো। অর্থাৎ আপনার স্টার্টিংয়ের যে ট্যাগের নামটা থাকবে এন্ডিংয়েও সেই ট্যাগের নামই থাকতে হবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে হচ্ছে যে আমরা বুঝে গেলাম যে ট্যাগের সিনট্যাক্সটা কি। তাহলে দুইটা ট্যাগ কিন্তু আমরা অলরেডি শিখে বলছি, একটা ট্যাগ হচ্ছে বডি আর একটা ট্যাগ হচ্ছে কি পি, আর ট্যাগ হচ্ছে যে কি পি। পি দিয়ে হচ্ছে যে ডিফাইন করা হয় প্যারাগ্রাফকে। ওকে, প্যারাগ্রাফ। ওকে, এটা তো ক্লিয়ার সবাই? তার ট্যাগ লিখতে পারবো না আমরা সবাই। এবার আমরা আবার এরকম কোনো মনে করা যাবে না, যেহেতু বডি আছে তাহলে এরকম বডির মতো এবার আরো যে যে ওয়ার্ড আসতে পারে সেগুলো আমরা লিখলাম বডি, আই, হ্যান্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এরকম ওই হার্ট আর যা যা আছে সেগুলো লিখবো, বাট এটা করা যাবে না। কারণ হচ্ছে এটা দেখতে হবে যে আমাদেরকে HTML আগে থেকে কি কি ওয়ার্ড রাখছে সেগুলো। একই কথায় পি এর জন্য পি পাইছিলাম মানে আমার ABCD সব লিখলে হয়ে যাবে তা কিন্তু না। এখানে একই কথা যে HTML এর পক্ষ থেকে যদি পি থাকে তাহলে পি লিখতে পারি, HTML এর পক্ষ থেকে যদি এ থাকে তাহলে এ লিখতে পারবো। বিষয়টা এরকম, বুঝতে পারছেন সবাই? ওকে, HTML যদি পি থাকে তাদের ব্রেনের মধ্যে, HTML ব্রেনের মধ্যে যদি বডি থাকে তাহলে বডি দিয়ে লিখতে হবে, বডির একটা কাজ আছে। পি যদি থাকে তাহলে পি দিয়ে লিখতে হবে, তাহলে পিরও একটা কোন না কোনো একটা কাজ আছে। ওকে, এই সব কিছুরই কোন না কোনো যত ট্যাগ আছে সবগুলোরই কোন না কোনো কাজ আছে। এবার হচ্ছে ভাই বারো জিজ্ঞেস ছিল ট্যাগ কয়টা, এখানে একটা বিষয় লিখছি, এটা হুদাই লেখা, এটা আসলে এটারও কোনো কি মানে কন্ট্রোভার্সি ছাড়া কিছু নেই। আপনি যদি বলেন যে হচ্ছে কি টোটাল ট্যাগ ইন HTML, হ্যাঁ একটু সার্চ করেন গুগলে, এই যে 99lime.com, হ্যাঁ একটা সাইট আছে, এটা একটা সাইট আছে, এরকম বহু সাইট আছে, দেখবেন যে ভাই এক একটা সাইড এক কথা কয়।
হ্যাঁ দেখলে তো আপনি জানেন তাহলে দেখেন এরা আবার কি করতেছে এরা তো সংখ্যা বলে না না এখানে ফিক্সড কিছু আসলে বলার সুযোগ নাই আমি অ্যান্সার পাচ্ছি না আমি বলবো কিভাবে ফিক্সড বলেন এটা কি বুঝে দেখেন এরা একটা যে সামারি একটা এখানে স্ট্যাটিস্টিক্স একটা দাঁড় করাইছে এখানে একটা দেখেন এটা খেয়াল করলেও বুঝতে যাবে দেখেন ওরা বলতেছে কি Mozilla ডেভেলপার নেটওয়ার্ক হ্যাঁ এমডিএন এটা একটা হচ্ছে ওদের ওইখানে এরকম ট্যাগ টুগ নিয়ে কাজ হয় ওরা বলতেছে কি ট্যাগের সংখ্যা হচ্ছে কি 142টা html.com এটা বলছে 32টা w3 গুলো বলতেছে 119টা এই সাইডে বলতেছে 115টা এরা বলতেছে বা 113টা এরা বলতেছে দুনিয়ার বাইরে আসে 69টা মানে কত ডিফারেন্ট দেখেন যে তৈরি করছে হয় কি করে হ্যাঁ? সেও এখন পাগল হয়ে গেছে এই কি ব্যবহারে এরপর হচ্ছে যে এরা বলতেছে কি কার্ড ইউজেবল HTML ট্যাগ এখানে বলছে অল এর কথা বলছে আবার এরা বলতেছে কি এখানে এসে বলতেছে কি এখন আর সব ইউজ হয় না এখন যেগুলো ইউজ হয় সেগুলোর ক্ষেত্রে একটা কি আবার এখানেও সেম ফিক্সড কিছু কেউ বলতে পারে না এরা বলতেছে কি 111টা এরা বলতেছে কি 113টা আর W3 স্কুল যেটা আমরা ওই যে কালকে দেখছিলাম এখন ওপেন আছে এরা বলছে 107টা ওকে আবার কিছু ট্যাগ এটা যদি আগে বলে এবং এরপরে বলছে কিছু ইউজেবল ট্যাগ এখন যেগুলো হচ্ছে এগুলো তাহলে কিছু ট্যাগ বাদ হয়ে গেছে না সেই সংখ্যাটা হচ্ছে এদের মধ্যে হচ্ছে 31টা এদের মধ্যে হচ্ছে কি 19টা এদের মধ্যে হচ্ছে যে কি 12টা তাহলে কিছু ট্যাগ কি বাদও হয়ে গেছে বোঝা যাচ্ছে আর এই ট্যাগগুলো কখন বাদ হয়েছে যখন হচ্ছে কি HTML 4.1 থেকে HTML 5 এ আসছে তখনই হচ্ছে কি এই ট্যাগগুলা বাদ পড়ে গেছে তার মানে HTML 5 এ কিছু ট্যাগ বাদ হয়ে গেছে ওকে আর কিভাবে কিছু ট্যাগ ইনক্লুডও হয়েছে সেগুলো আমরা শিখবো কোন কোন ট্যাগগুলো ইনক্লুড হয়েছে সাপোর্টেড এখন যদি মনে করেন যে স্পেসিফিক আপনারা যদি কেউ যদি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন আপনারা যদি কেউ বলে যে ভাই আপনারা একটা কোশ্চেন করলে করব এবং সেটার অ্যান্সার দিলে আপনার জব হয়ে যাবে কোশ্চেনটা হলে স্টিমেলের ট্যাগ কয়টা তাহলে কি করবেন এবার এটা বিপদ না একটা সঠিক সংখ্যা নাই কি করবেন তো আপনি বলতে পারেন যে স্যার এখন হচ্ছে যে আপনি যদি হচ্ছে যে বর্তমানে ইউজেবল যে ট্যাগগুলো আছে সেগুলাতে W3 স্কুলের মধ্যে আছে হচ্ছে 160টা এভাবে যদি বলেন এটা রাইট অ্যান্সার আর আপনি যদি বলেন যে হিসাব থেকে সব বাদ দিয়ে যদি বলেন যে খালি 111টা 113টা 107টা 141টা 42টা তাহলে এটা রং আছে আপনারা রেফারেন্স দিয়ে বলতে হবে ঠিক আছে হ্যাঁ যদি বলে যে টোটাল ট্যাগ ইউজ হোক আর না হোক টোটাল ট্যাগ তাহলে বলতে পারেন যে হচ্ছে কি Mozilla নেটওয়ার্কের মধ্যে 142টা এবার রেফারেন্স দিয়ে বললে এটা রাইট অ্যান্সার তাহলে সে যদি গুগলে সার্চ করে তাহলে এইভাবেই পাবে ক্লিয়ার ওকে এখন যদি আবার আরেকটা কোশ্চেন আপনারা আসতে পারে যেটা করা দরকার ছিল যে আমরা কি এই 160টা ট্যাগে শিখবো কিনা 141 শিখবো কিনা এটা আসলে শেখানোর সময় এখন আমি কোনো গুণ নেই আসলে কিন্তু কাজ করার সময় এর অগণিত ট্যাগ চলে আসে আপনারা চাইলে প্রতিদিন ট্যাগগুলো লিখে রাখতে পারেন এবং কোর্স শেষে এগুলো গুণে দেখতে পারেন তাহলে আমার একটা অ্যান্সার দিয়ে যাবেন একটা ওকে তবে হচ্ছে কাজ করার জন্য আর কি মোস্ট মানে ম্যাক্সিমাম ট্যাগগুলো চলে আসে যেহেতু ট্যাগ ছাড়া তো আসলে স্ট্রাকচার করার কোনো সুযোগ নাই ট্যাগ ছাড়া কন্টেন্ট আনার কোনো সুযোগ নাই এইখানে যা কিছু আসতেছে সবই কোনো না কোনো ট্যাগের মাধ্যমে আসছে কোনো না কোনো ট্যাগের কারণে আসছে যদি ট্যাগ ছাড়া কোনো একটা ডিজাইন করার আমার স্ট্রাকচার করার সুযোগ নাই তাহলে যেটা দেখা যায় দিন শেষে একটু একটু করে কি মোটামুটি সব ট্যাগই শেখা হয়ে যায় ওকে নাইস তাহলে আমরা এটাতে কি আছে এটা devpractical.com আপনারা চাইলে এগুলো নোট করে করে রাখতে পারেন হ্যাঁ এগুলো নোট দরকার ব্রেনে থাকবে না এগুলো ছুটে যাবে এগুলো এসব কথা স্লাইডগুলো দিলে হচ্ছে কি দেখেন স্লাইডগুলো আমি আমার মতো করে দিচ্ছি এখানে কিন্তু কোনো ডিসক্রিপশন কিন্তু বলা নাই কিছু এইটাই তো একটাই এটাই আপনারা যে আমি কথাগুলো বলার পরে হ্যাঁ আপনাদের মতো করে আপনারা কিছু একটা বুঝে নিচ্ছেন না ও বুঝাটা নোট করা দরকার বুঝাটা নোট করলে নেক্সট টাইম যখন হচ্ছে মনে করেন আপনি এখানে আসলেন আপনি এটা স্লাইডটা বুঝতেছেন না বা ট্রামটাই আপনার খেয়াল নেই তখন আপনি আপনার মতো করে যেটা লিখে রাখলেন সেটা দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন জিনিসটা ওকে এটা দরকার আসলে জিনিসটা আর এগুলো আসলে এটা তো আমার কিছু না এটা তো গুগলে সার্চ দিলাম আসলো আপনার এরকম গুগলে সার্চ দিলে আপনারা এরকম পাবেন ক্লাসের ভিডিওটা পাবো আমরা গ্রুপে হ্যাঁ পাবেন আমি হচ্ছে গ্রুপে আপলোড করে দিব কবে দেখবেন ভিডিও হবে এই সুযোগ তো সময় আচ্ছা ওকে একটু ক্লিয়ার ঘটনা কোনোটা না যদি বুঝেন তাহলে বলবেন
আচ্ছা, এরপর একটা টার্ম আছে, আমরা এরপরে ছেড়ে দিচ্ছি, এই দুইটা স্লাইড দেখবো শুধু, যদি এটা একটা স্লাইড। এখানে বলা হচ্ছে যে আরেকটা টার্ম আসলো, এটার নাম হচ্ছে HTML এলিমেন্ট। কি নাম? HTML এলিমেন্ট। আপনি যদি HTML বুঝেন, HTML একটা ল্যাঙ্গুয়েজ, HTML কি একটা ল্যাঙ্গুয়েজ, ওকে। এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওকে ফাইন। HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে অনেকগুলো ফ্রি ডিফাইন কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো আমরা বলছি কি ট্যাগ। ট্যাগের একটা লিখার ধরন আছে, এই জন্য আমরা এটা বলছি কি সিনট্যাক্স। এটা শুরু থাকে শেষ থাকে, আমরা একটু আগে দেখলাম। যে ট্যাগ দিয়ে শুরু করব সেই সেম ট্যাগ দিয়ে কি বা সেম কিওয়ার্ড দিয়ে এটা শেষ করব, ওকে। এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, একটা হচ্ছে কি এন্ডিং ট্যাগ, বা একটা ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। এই যে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ যদি আমরা বুঝি, আমরা এখন HTML এলিমেন্টও বুঝবো। আমরা কি বুঝবো? HTML এলিমেন্ট বুঝবো। এই দেখেন দেখেন ট্যাগ লিখলাম, ট্যাগের মধ্যে হচ্ছে যে কি কিছু লিখা আছে না, হ্যালো ওয়ার্ল্ড, ওকে। এখানে লিখলাম কি হ্যালো BATM। এই লিখা এগুলো কি বলতে পারো? এই যে হ্যালো BATM এটা কি? কন্টেন্ট, এটা কন্টেন্ট, এটা কন্টেন্ট। হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে কি কন্টেন্ট। তাহলে আমরা কি এখানে দুটো জিনিস বুঝতেছি, কি কি বুঝতেছি বলেন তো আমার একটু। এই সাইড থেকে দুটো জিনিস বুঝতেছি, কি কি? একটা হচ্ছে ট্যাগ বুঝতেছি, একটা হচ্ছে কন্টেন্ট বুঝতেছি। একটা ট্যাগ, একটা কন্টেন্ট, দুটো জিনিস বুঝতেছি। এই দুইটা জিনিস মিলে একসাথে হয় হচ্ছে যে এলিমেন্ট। কি হয়? এলিমেন্ট। দেখেন তো, an HTML element usually consists of a start tag and an tag. HTML element কিভাবে তৈরি হয়? নরমালি সে বলছে কি start tag এবং an tag দিয়ে তৈরি হয়, কিন্তু with the content inserted in between। এবং কি এটার সাথে শুধু start tag and an tag দিলে হবে না, এটার সাথে কি লাগবে? মাঝখানে কন্টেন্ট ইনসার্ট করতে হবে। যদি হচ্ছে যে start tag থাকে, এন্ডিং ট্যাগ থাকে এবং মাঝখানে কন্টেন্ট থাকে, এই যে কমপ্লিট একটা সেটআপ হলো, এই সেটআপকে আমরা বলতে পারি কি HTML এলিমেন্ট। তাহলে এখানে একটা এক্সাম্পল দিলাম আমরা কি স্টার্ট ট্যাগ এন্ড ট্যাগ মাঝখানে কন্টেন্ট, স্টার্ট ট্যাগ এন্ড ট্যাগ মাঝখানে কন্টেন্ট, তাহলে পুরো বিষয়টা মিলে হচ্ছে একটা কি HTML এলিমেন্ট। ক্লিয়ার সবাই এটা? জি স্যার। আচ্ছা, এবার একটা রিয়েল টাইম এক্সাম্পল আছে, আমরা চলো। এই যে একটা সাইট, এর অনেক কোড আছে, দেখা যায় হিজিবিজি হিজিবিজি বেশি হিজিবিজি, এটা বাদ বাইরে আসে, এখানে আসে একটু দেখি কি অবস্থা। এখানে একটু দেখি হিজিবিজি হিজিবিজির মধ্যে দেখা যায় কিছু, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এই দেখেন তো, এটা কি ট্যাগের মতো লাগে কিনা দেখেন তো। জি স্যার। একটা কি লেস দেন আছে, একটা কিছু কিওয়ার্ড আছে, একটা কি আছে গ্রেটার দেন আছে, আবার এটা শেষের দিকে আবার কি আছে লেস দেন গ্রেটার দেন আছে, একটা স্ল্যাশ আছে। তাহলে ট্যাগের মধ্যে লাগতেছে এটারে, এটার মাঝখানে তো কন্টেন্ট আছে, তাহলে এটা কিন্তু এলিমেন্ট আমরা বলতে পারতেছি না। মানে যতটুকু আমরা শিখলাম এতটুকু যে এটা এলিমেন্ট বলা যাচ্ছে না, নাকি? আচ্ছা, তাহলে এলিমেন্ট খুঁজে চলেন, সহজ এলিমেন্ট কোথাও পাওয়া যায় কিনা। কিছু জিনিস আমরা যা আসলে ওরকম ফিক্সড ভাবে কিছু জিনিস আছে কিনা দেখি। এই যে স্যার এই এটুক দেখেন তো, এটুক খালি একটা লেস দেন, একটা কিওয়ার্ড গ্রেটার দেন, লেস দেন স্ল্যাশ কিওয়ার্ড গ্রেটার, দুইটা কিওয়ার্ড সেম, তার মানে এটা একটা আমরা বললাম এটা ট্যাগ। মাঝখানে একটা স্টার আছে, স্টারটা এখানে কি একটা কন্টেন্ট, স্টারটা এখানে একটা কন্টেন্ট, তাহলে ট্যাগের শুরু শেষ এবং কন্টেন্ট মিলে হচ্ছে কি এলিমেন্ট, ওকে। তাহলে আমার একটু বলেন তো এটা কি, এটা আছে স্যার। কিভাবে বুঝলাম? এটা হচ্ছে কি ট্যাগ, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট, তাহলে এটা হচ্ছে একটা কি এলিমেন্ট। এবার দেখেন তো, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট না? জি স্যার। ধরে নেন এটা একটা এলিমেন্ট। এবার দেখেন তো, এই যে একটা ট্যাগ এখানে শুরু হলো, এটা দুইটা দেখতে সেম না তোমারটা দেখেন তো চেহারা, তাহলে এটা একটা ট্যাগ। আবার ট্যাগের ভিতরে এটা ধরেন একটা কন্টেন্ট, তাহলে এটা একটা কি এলিমেন্ট। তাহলে HTML এর মধ্যে তাহলে আসলে কি আছে সেখানে? খালি এলিমেন্ট না? সবই এলিমেন্ট। কোন এলিমেন্ট টপে থাকতেছে, কোন এলিমেন্ট কি শেষে ইন মানে মাঝখানে থাকতেছে, আবার কোনটা একটা পর একটা, একটা পর একটা থাকতেছে, মানে ওই যে হায়ারার্কি আর কি, উপর নিচে উপর নিচে এভাবে কি একটা পর একটা থাকতেছে। যেমন এখানে দেখেন একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে কি আরেকটা ট্যাগ, এটার মধ্যে আরেকটা, এরপরে এখানে একটা ক্লোজ, এখানে আসলো, এখান থেকে এখানে এটা একটা কি ক্লোজ, এখানে একটা, এখানে একটা, এটার ভিতরে আরেকটা 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 স্যার একটা কথা হচ্ছে আমি এন্ডিং ক্লোজ না দেওয়া পর্যন্ত হুম যত দিকে থাকবে ওটা বড় হতে থাকবে। বড় হয়ে থাকবে, হ্যাঁ। আচ্ছা,
তাহলে দেখা যাচ্ছে যে বারবার কি আপনি রিপিট করতে হবে? হ্যাঁ রিপিট করতে হবে, অনেক কিছু করতে হবে। এখানে এটা এখানে প্যাচ লাগায়েন না, মানে আপনার ব্রেনটা এখন ওই প্যাচের মধ্যে নিয়েন না, আপাতত যেটা বললে একটুকু থাকে। স্যার বডি পিস পুরোটাই হ্যাঁ বডি পুরোটাই। আচ্ছা দেখেন তাহলে হচ্ছে আমরা এলিমেন্ট পাচ্ছি, শুধুমাত্র কি পাচ্ছি? এলিমেন্ট। কোনো এলিমেন্ট সরাসরি পাচ্ছি, আবার কোনো এলিমেন্ট কোনোটা কারোর অন্য একটা এলিমেন্টের ভিতরে পাচ্ছি। কোন এলিমেন্ট সরাসরি পাচ্ছি, কোন এলিমেন্ট কোন এলিমেন্টের ভিতরে পাচ্ছি। এখন দেখেন তো এই যে সিলেক্ট এলিমেন্টের ভিতরে আমি হচ্ছে অপশন এলিমেন্ট পাচ্ছি না আমরা? এই যারা কথা বলছেন দিয়ে খেয়াল করেন, অপশন এলিমেন্টটা কার মধ্যে পাচ্ছি? সিলেক্ট এলিমেন্টের মধ্যে পাচ্ছি। আর সিলেক্ট এলিমেন্টটা কার মধ্যে পাচ্ছি? ডিভ এলিমেন্টের মধ্যে পাচ্ছি। এই ডিভ এলিমেন্টটা আরেকটা ডিভ এলিমেন্টের মধ্যে পাচ্ছি। হ্যাঁ এই যে সিকোয়েন্সগুলো যদি এখন না বুঝেন, হাইপার হওয়ার কোনো কিছু নাই, ভয়ের কিছু না, আমি বুঝাবো এগুলা। বাট আপাতত আমার কথা এখন যেটা বলছে এটা জাস্ট একটু ধরার চেষ্টা করা। এই ডিপ এলিমেন্টটা আবার আসতেছে হচ্ছে যে দেখা যাচ্ছে এখানে আসেন আরেকটা ডিপের মধ্যে, এটা আরেকটা ডিপের মধ্যে, এটা আরেকটা ডিপের মধ্যে, এটা আরেকটা ডিপ, এটা আরেকটা ডিপ। এরপরে একটু উপরে যে দেখা যাচ্ছে যে এগুলো আসতেছে হচ্ছে যে আপনার এই বডির মধ্যে। এই যে সিকোয়েন্স আছে, মানে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের মধ্যে চলে আসছে। এই যে এলিমেন্টের মধ্যে এলিমেন্ট আসা, এলিমেন্টের মধ্যে এলিমেন্ট আসা, এগুলোর আমরা কি বলতে পারি? এগুলোকে বলতে পারি হচ্ছে যে এটাকে, যেটা হচ্ছে যে উপরে থাকতেছে এটা বলতে পারে কি? প্যারেন্ট এলিমেন্ট। আর যেটা পরে আসতেছে প্যারেন্টের পরে এটা বলতে পারে চাইল্ড এলিমেন্ট। সহজ হিসাব। যেটা হচ্ছে টপে থাকতেছে এটা বলতে পারে কি? প্যারেন্ট এলিমেন্ট। যেটা প্যারেন্টের পরে আসতেছে এটা হচ্ছে চাইল্ড এলিমেন্ট। এবার দেখেন তো এটা যদি একটা চাইল্ড এলিমেন্ট হয়, তাহলে এটার ভিতরে আরেকটা চাইল্ড এলিমেন্ট আছে। তাহলে এটা হচ্ছে এখন কি? এই কার চাইল্ড এলিমেন্ট? দেখেন তো এটা এ ডিভের চাইল্ড এলিমেন্ট। আবার এটা কার চাইল্ড এলিমেন্ট? এ ডিভের চাইল্ড এলিমেন্ট। হ্যাঁ আবার এই দুটো যদি খালি ধরি তাহলে এটা চাইল্ড এলিমেন্ট, এটা প্যারেন্ট এলিমেন্ট। আবার এই দুটো ধরলে এটা চাইল্ড এলিমেন্ট, এটা প্যারেন্ট এলিমেন্ট। তাহলে সবগুলো কখন না কখনো চাইল্ড, আবার কখনো না কখনো কি প্যারেন্ট, ঘুরাই ফিরাই একই জিনিস। এই যে চাইল্ড প্যারেন্ট একটা বিষয়, এই বিষয়টার একটা নাম আছে, তার নাম হচ্ছে যে নেস্টেড এলিমেন্ট। ক্লিয়ার সবাই? দেখেন এখানে একটা হেড নামে একটা ট্যাগ শুরু করছে এবং হেড ট্যাগটা শেষ করছে। এটার মাঝখানে একটা এটা পুরোটা ধরেন একটা কন্টেন্ট, তাহলে এটা একটা কি এলিমেন্ট হলো। এটা টাইটেল একটা ট্যাগ শুরু করলো, টাইটেল একটা ট্যাগ শেষ করলো, এটার মাঝখানে একটা কন্টেন্ট আছে, তাহলে এটা একটা এলিমেন্ট। এই টাইটেল এলিমেন্টটা কার মধ্যে আসলো? হেডের মধ্যে, এলিমেন্টের মধ্যে আসলো। তাহলে হচ্ছে কি এটা একটা চাইল্ড এলিমেন্ট, এটা একটা প্যারেন্ট এলিমেন্ট। তাহলে যখন এরকম প্যারেন্ট চাইল্ড হবে তখন হচ্ছে কি এটা একটা নেস্টেড এলিমেন্ট। কোনটা নেস্টেড এলিমেন্ট? টাইটেলটা হচ্ছে কি নেস্টেড এলিমেন্ট। টাইটেলটা হচ্ছে কি? টাইটেলটা দুইটা হবে, একটা চাইল্ড এলিমেন্টও হবে, আবার একটা হবে কি নেস্টেড এলিমেন্ট। কি হবে? যেটা হচ্ছে চাইল্ড সেটা আবার কি চাইল্ড হয়, নেস্টেড হয়, চাইল্ড হয়, মানে দুইটা নাম আর কি। যেটা বাচ্চা তার দুইটা নাম। এটা নাম হচ্ছে দিদি হেডটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট এখানে চাইল্ডটা খালি নেক্সট নেস্টেড। হ্যাঁ যেটা বাচ্চা এটা দুইটা নাম, একটা হচ্ছে কি চাইল্ড এলিমেন্ট আর একটা হচ্ছে কি, আর যেটা প্যারেন্ট সেটা প্যারেন্টই, বাপ বাফে। ওকে বাফের কোনো চেঞ্জ নাই। ওকে যদি একটুক হয় তাহলে আজকের মতো একটুকি। আজকে বাসায় গিয়ে আপনার হোমওয়ার্ক কি যেগুলো বললাম এগুলো W3 স্কুলে যাবেন। W3 স্কুলে যে HTML যে ইন্ট্রোডাকশন এগুলো একটু পড়বেন, এগুলো পড়লে আমার কথার সাথে মিল পাবেন। ওকে এবার আমার পয়েন্টগুলো যদি কিছু আপনার কাছে যদি মনে হয় যে আর একটু গুগলে সার্চ করলে ভালো, সার্চ করবেন। আর যদি এগুলো সব খারাপ মনে হয় তাহলে হচ্ছে এই ইন্টারনেট কি, ওয়েব কি, সার্ভার কি, এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। ওকে আর সবাই কালকে অন টাইমে আসেন। কালকে কে কে লেট করে আসেন এটা নোট করা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।